ইসমত দ্বারা মিউট করা, আনমিউট করতে হবে, মাইক্রোফোন বন্ধ করা। দুঃখিত স্যার। আসসালামু আলাইকুম, শুভ সকাল। বাংলা ভাষা সাহিত্য সংস্কৃতি চর্চা কেন্দ্র আয়োজিত প্রথম অনলাইন আবৃত্তি প্রতিযোগিতার দ্বাদশ পর্বে স্বাগত জানাচ্ছি আমি ইসমত আরা। সুপ্রিয় সুধী, অনলাইন আবৃত্তি প্রতিযোগিতার আজ দ্বাদশ পর্ব। প্রতিযোগিতার এটি দ্বাদশ পর্ব হলেও বাংলা ভাষার সর্বশ্রেষ্ঠ সাহিত্যিক কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা কবিতা আবৃত্তির এটি চতুর্থ পর্ব। আমরা প্রতিযোগিতার 11টি পর্ব ইতোমধ্যে শেষ করেছি। প্রতি শনিবার সকাল 10টায় এই প্রতিযোগিতা আয়োজন করা হয়। আজকের এই প্রতিযোগিতায় যথারীতি সভাপতিত্ব করছেন প্রিন্সিপাল ইকবাল সিদ্দিকী। আজকের পর্বে বিচারক হিসেবে 4 জন গুণী মানুষ আমাদের সাথে যুক্ত হয়েছেন। বিচারক হিসেবে সংযুক্ত আছেন হাওয়াল বদরে আলম সরকারি কলেজের বাংলা বিভাগের বিভাগীয় প্রধান, আমাদের অত্যন্ত প্রিয়জন অধ্যাপক অসীম বিভাজন। যুক্ত আছেন গাজীপুর জেলা শিল্পকলা একাডেমির সম্মাননাপ্রাপ্ত গুণীজন জনাব লিয়াকত চৌধুরী, যিনি নাট্যতত্ত্বের উপর লন্ডনে বিশেষ প্রশিক্ষণ নিয়েছেন। এছাড়া তিনি আবৃত্তির প্রশিক্ষক হিসেবে কাজ করছেন দীর্ঘদিন। যুক্ত আছেন বাংলাদেশ আবৃত্তি সমন্বয় পরিষদের সভাপতি মণ্ডলীর সদস্য, সম্মিলিত সাংস্কৃতিক জোটের তথ্য ও গবেষণা সম্পাদক, মুক্তধারা সংস্কৃতি চর্চা কেন্দ্রের প্রতিষ্ঠাতা জনাব রেজিনা ওয়ালি লিনা। যুক্ত আছেন ঢাকা থেকে নাট্যকার, নির্দেশক ও আবৃত্তি শিল্পী জনাব অলোক বসু। এবার আমি আবৃত্তি প্রতিযোগিতার নিয়মগুলো আপনাদের জানিয়ে দিচ্ছি। এই অনলাইন আবৃত্তি প্রতিযোগিতা 6 ফেব্রুয়ারি থেকে শুরু হয়েছে। প্রতি শনিবার সকাল 10টায় ইকবাল সিদ্দিকী কলেজ ও প্রতিযোগিতা একাডেমির ফেসবুক পেজ থেকে সরাসরি সম্প্রচার করা হয়। বিচারকদের বিবেচনায় প্রতি সপ্তাহে একজন সেরা আবৃত্তিকারকে পুরস্কার দেওয়া হয়। প্রত্যেক বিচারক 115 মানের উপর প্রতিযোগীদের নম্বর প্রদান করেন। এক্ষেত্রে উচ্চারণে 40, স্বর প্রক্ষেপণে 30 এবং উপস্থাপনার জন্য 30 নম্বর বরাদ্দ থাকে। 3রা এপ্রিল থেকে বাছাই পর্ব শুরু হয়েছে। ধীরে ধীরে সেরা 10 আবৃত্তিকার বাছাই করা হবে। বাছাইকৃত সেরা 10 জনকে নিয়ে আয়োজন করা হবে চূড়ান্ত প্রতিযোগিতা। বাছাই পর্বের এপ্রিল মাসে রবীন্দ্রনাথ ঠাকুরের কবিতা আবৃত্তি করছেন প্রতিযোগীরা। মে মাসে আবৃত্তি করবে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের কবিতা। রবীন্দ্র নজরুলের কবিতা আবৃত্তির প্রাপ্ত নম্বর যোগ করে সেরা 10 বাছাই করা হবে। বাছাই পর্বে যারা অংশ নিচ্ছে তারা চূড়ান্ত পর্বে যেতে না পারলেও সকলেই শুভেচ্ছা পুরস্কার পাবে। শুধু সেরা আবৃত্তিকার বাছাই করা নয়, এই প্রতিযোগিতায় যারা অংশগ্রহণ করবেন এবং যারা জিতবেন তাদের শুদ্ধ বাংলা উচ্চারণ চর্চার মধ্যে দিয়ে কবিতার মর্মার্থ উপলব্ধি করা এবং নিজের মননকে সমৃদ্ধ করার সুযোগ সৃষ্টি হবে বলে আমরা আশা করি। সুপ্রিয় দর্শক শ্রোতা, আমাদের সম্মানিত বিচারকদের বিবেচনায় প্রতি সপ্তাহে একজন সেরা আবৃত্তিকার নির্বাচন করা হয় এবং পুরস্কার প্রদান করা হয়। এই সপ্তাহের সেরা আবৃত্তিকারকেও পুরস্কার প্রদান করা হবে। দেশের সার্বিক পরিস্থিতির কারণে একাদশ পর্বের সেরা আবৃত্তিকারের পুরস্কার আমরা এখনো পাঠাতে পারিনি। একাদশ পর্বের সেরা আবৃত্তিকার হয়েছিল ঢাকা জেলার ওয়াইডব্লিউসিএ জুনিয়র গার্লস হাই স্কুলের 8ম শ্রেণীর শিক্ষার্থী এলভিনা জয়ধরেনা। দশম পর্বের সেরা আবৃত্তিকার পিরোজপুর জেলার সাফওয়ান মল্লিক। সে সরকারি বালক উচ্চ বিদ্যালয় পিরোজপুরের 6ষ্ঠ শ্রেণীর শিক্ষার্থী। গত পর্বে তার পুরস্কার হাতে ছবি আমরা পাইনি বলে দেখাতে পারিনি। এখন আমরা পুরস্কার হাতে তার ছবি দেখতে পাবো। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের কবিতা আবৃত্তি প্রতিযোগিতার আজকের পর্বে মোট 9 জন প্রতিযোগী অংশগ্রহণ করবে। আমি এখন প্রতিযোগীদের নামগুলো ঘোষণা করছি। আরাফাত হোসেন, কাজী আব্দুল রাফি, মালিহা মাসফিরা দোয়েথা, ফাতেমা ইসমাইল কেয়া, সৌরভ দেবনাথ, মধুসূদন দত্ত বর্মন, তরিকুল ইসলাম, জগন্নাথ দে ও মোহাম্মদ জাহাঙ্গীর হুসাইন। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের কবিতা আবৃত্তি প্রতিযোগিতার আজকের পর্বের প্রথম প্রতিযোগী গোপালগঞ্জ থেকে আরাফাত হোসেন। সে এস এম মডেল সরকারি উচ্চ বিদ্যালয়ে
ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থী। তার ভিডিওতে সমস্যা থাকার কারণে গত পর্বে প্রচার করার কথা থাকলেও আমরা প্রচার করতে পারিনি। অভিভাবক কষ্ট করে আবারও ভিডিওটি পাঠিয়েছেন, তাই আমরা তার আবৃত্তি দিয়ে আজকের পর্ব শুরু করব। রবীন্দ্রনাথ ঠাকুরের কবিতা নির্ঝরের স্বপ্নভঙ্গ। আজিও প্রভাতে রবির কর, কেমনে পশিল প্রাণীর পর, কেমনে পশিল গুহার আঁধারে প্রভাত পাখির গান। না জানি কেন রে এত দিন পরে জাগিয়া উঠিল প্রাণ, জাগিয়া উঠেছে প্রাণ, ওরে উথলি উঠেছে বাড়ি, ওরে প্রাণের বাসনা প্রাণের আবেগ রুধিয়া রাখিতে নারী। থর থর করি কাঁপিছে ভূধর, শিলা রাশি রাশি পড়িছে খসে, ফুলিয়া ফুলিয়া ফেনিল সলিল গরজি উঠিছে দারুণ রোষে। হেথায় হোথায় পাগলেরও প্রায়, ঘুরিয়া ঘুরিয়া মাতিয়া বেড়ায়, বাহিরিতে চায় দেখিতে না পায়, কোথায় কারার দ্বার। কেন রে বিধাতা পাষাণ হেন, চারিদিকে তার বাঁধন কেন, ভাঙরে হৃদয় ভাঙরে বাঁধন, সাঁধরে আজিকে প্রাণের সাধন। লহরীর পরে লহরী তুলিয়া আঘাতের পরে আঘাত কর, মাতিয়া যখন উঠেছে পরাণ, কিসের আধার কিসের পাষাণ। উথলি যখন উঠেছে বাসনা, জগতে তখন কিসের ডর। আমি ঢালিব করুণা ধারা, আমি ভাঙিব বাসান কারা, আমি জগৎ প্লাবিয়া বেড়াবো গাহিয়া, আকুল পাগল পারা। কে শালাইয়া ফুল কুড়াইয়া, রামধনু আঁকা পাখা উড়াইয়া, রবির কিরণে হাসি ছড়াইয়া দিবুরে পরাণ ঢালি। শিখর হইতে শিখরে ছুটিব, ভূধর হইতে ভূধরে লুটিব, হেসে খল খল গিয়ে কল কল, তালে তালে দিব তালি। এত কথা আছে, এত গান আছে, এত প্রাণ আছে মোর, এত সুখ আছে, এত সাধ আছে, প্রাণ হয়ে আছে ভোর। কি জানি কি হলো আজি, জাগিয়া উঠিল প্রাণ, দূর হতে শুনি যেন মহাসাগরের গান। ওরে চারিদিকে মোর একই কারাগার ঘোর, ভাং 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 কারা, আঘাতে আঘাত কর। ওরে আজ কি গান গেয়েছে পাখি, এসেছে রবির কর। ধন্যবাদ আরাফাত, অভিনন্দন আরাফাত, মনটা ভালো হয়ে গেল। উচ্চারণগত কিছু ত্রুটি আছে, সেরে যাবে আশা করি। আর একটু চর্চা করলেই। আমি আরাফাতকে দিয়েছি ৭৯। ইতিমধ্যে আমাদের বাংলাদেশের কেন সারা বাংলা মানে বলতে পারবো সারা ভারতের নাম করা সঙ্গীত শিল্পী মিতা হক চলে গেছেন সারা ভারতবর্ষের আমি বলছি একজন শ্রেষ্ঠ কবি, সংগ্রামী এবং গদ্য লেখক এবং দার্শনিক শঙ্খ ঘোষ। তাদের প্রতি শ্রদ্ধা জানিয়ে আমি আমার কথা শুরু করছি। নির্ঝরের স্বপ্নভঙ্গ কবিতার ভিতরে দিয়ে আমাদের প্রাণটা জেগে উঠছে নিঃসন্দেহে। যে অনবদ্য সৃষ্টি রবীন্দ্রনাথের। দুই একটি শব্দের উচ্চারণ আমাদের মাথায় রাখতে হবে, কারণ এতে করে আমাদের যে ধ্বনি বিজ্ঞানের জায়গাটা পরিষ্কার হয়ে যাবে। সেটা হলো জাগিয়া। শব্দটি উচ্চারণ জাগিয়া, দেখবেন কিভাবে উঠে যাচ্ছে ধ্বনিটা। তুলিয়া, এই ধরনের শব্দগুলিকে মাথায় রাখতে হবে। বেড়ায়, এগুলোকে দৃশ্বর এখানে যুক্ত থাকে, দুটো স্বর থাকে আর কি, স্বরধ্বনি দুটো একসঙ্গে থাকে, একটা পূর্ণ উচ্চারিত হয়, একটা অপূর্ণ উচ্চারিত হয়। এগুলো আমাদের নিশ্চয়ই ভালো করে উচ্চারণ করতে হবে, কারণ এর ভিতরে আমাদের সুরগুলো, ধ্বনিগুলো আসলে বিদ্যমান থাকে। এগুলোকে সঠিকভাবে উচ্চারণ করলে আমরা সঠিক সুর পাই এবং শক্তিও পেয়ে যাই। আমি ওকে দিলাম 88 না, দুঃখিত, 80, সরি 80, দুঃখিত। লিয়াকত ভাই
অনেক সুন্দর করে বলেছেন। আজকে যে সময়টাতে আমরা আজকে এই অনুষ্ঠানটিতে যুক্ত হয়েছি, অন্তত মিতা হক, শঙ্খ ঘোষ এদের মতো গুণী মানুষকে আমরা হারিয়েছি, যারা রবীন্দ্রনাথকে নিয়ে তাদের জীবনটা পার করে দিয়েছেন। এটি আমাদের একটা বুঝবার ব্যাপার আছে। তো লিয়াকত ভাই যে শ্রদ্ধাঞ্জলি জানালেন, এটা আমাদের সবারই শ্রদ্ধাঞ্জলি, সমস্ত বাঙালিরই শ্রদ্ধাঞ্জলি তাদের প্রতি। তো উচ্চারণ নিয়ে কথা হচ্ছিল। হ্যাঁ, ছোটখাটো দু একটি উচ্চারণে একটু সমস্যা আছে। তারপরেও আমি বলবো, আরাফাত হোসেন, তোমার আবৃত্তি সত্যি আমাদের মনটা ভালো করে দিল। মানে আজকে সকাল, এখনো তো সকাল 10টা বাজে, এই সকালে নির্ঝরের স্বপ্নভঙ্গের মতো একটি কবিতা শুনলাম তোমার কাছ থেকে। তুমি চমৎকার চমৎকার আবৃত্তি করেছো, আমার কাছে বেশ ভালো লেগেছে। একটা উচ্চারণের কথা আমি একটু বলি। আমাদের এটা হয়ে যায়, সবারই হয়, যখন আমরা আবৃত্তি করতে যাই অনেক সময় অত ইয়ে থাকে না। সাদ্রের জায়গায় একটু নাসিক্য এসে গেছিল, সাদ্রে হয়ে গেছিল। আমার মনে হয় এই রকম ছোটখাটো একটু দুটো জায়গা ছাড়া তুমি ভালো করেছো, দারুণ ভালো করেছো। সত্যি আমাদের সবার মন ভালো হয়ে গেছে। আমি তোমাকে দিয়েছি 85। আমার পালা। আহ, সব বিচারকরা তো বললেন তোমার জায়গাগুলো কোথায় একটু সংশোধন দরকার, সেটি একটু পরিচর্যার ভেতরে রাখলেই চলবে। আর যেটা ভালো লেগেছে, যারা ওকে শিখিয়েছে তাদের প্রতি আন্তরিক ধন্যবাদ। নির্ঝরের স্বপ্নভঙ্গ এই কবিতার ভেতর দিয়ে সে নিজেকে, নিজের আনন্দকে উপলব্ধি করবার একটা সুযোগ এই যে শুরু করলো, এটি যতদিন ও চর্চার ভেতরে রাখবে ততদিন ওর জীবনযাপনের একটা প্রভাব নিশ্চয়ই পড়বে। ওর আমরা আশা করছি যে একটা সময় ও আবৃত্তি শিল্পী হিসেবে নিজের সিগনেচার রাখতে পারবে যদি সে চর্চার ভেতরে থাকে। খুব ভালো লাগলো। আমি ওকে 85 দিয়েছি। আমাদের এবারের প্রতিযোগী চাঁদপুরের কাজী আব্দুর রাফি। সে ফরিদগঞ্জ আদর্শ একাডেমির 10ম শ্রেণীতে অধ্যয়ন করছে। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর এর লিখা অন্তর মম বিকশিত কর কবিতায় আমি কাজী আব্দুর রাফি। অন্তর মম বিকশিত কর অন্তরতর হে, নির্মল কর উজ্জ্বল কর সুন্দর কর হে, জাগ্রত কর উদ্যত কর নির্ভয় কর হে, মঙ্গল কর নিরলস নিঃসংশয় কর হে, অন্তর মম বিকশিত কর অন্তরতর হে, যুক্ত কর হে সবার সঙ্গে, মুক্ত কর হে বন্ধ, সঞ্চার কর সকল কর্মে, শান্ত তোমার ছন্দ, চরণপদ্মে মমচিত নিস্পন্দিত কর হে, নন্দিত কর নন্দিত কর নন্দিত কর হে, অন্তর মম বিকশিত কর অন্তরতর হে। রাফির জন্য শুভকামনা। অন্তর মম বিকশিত করো অন্তরতর হে। আমি রাফিকে দিলাম 80। এই কবিতাটি আগে গেলেও কোনো সমস্যা ছিল না। ব্রহ্মসঙ্গীতের ভিতরে এই কবিতাটিতে কি ভক্তি রস আর কি ভালোবাসা! এই যে করো করো, এই যে ও ধ্বনির যে ব্যাপ্তি আমাদেরকে আচ্ছন্ন করে তোলে। আবৃত্তির বোধহয় এইটি বড় কথা, যা আমাদের ব্যক্ত করে তুলবে কবি। করো করো, কিন্তু উচ্চারণের দিক থেকে আরেকটু করো জায়গাটাকে আরেকটু সুন্দর করে তো বলতে হবে। এই যে জাগ্রত করো, উদ্যত করো, এই শব্দগুলোকে আরেকটু জোর লাগবে। তাহলে কি করে করবে?
আরেকটি জিনিস হচ্ছে আহ, তোমার শব্দটি বলতে হবে। স্বরধ্বনি এখানে দুর্দান্ত একটা জিনিস, স্বরধ্বনি। আরেকটা জিনিস চরণ পদ্মে পরের দতে চন্দ্রবিন্দু হবে। নিষ্পন্দিত করো, স্পন্দিত কিন্তু নিষ্পন্দিত, পরে স হয়ে যাবে। আগে যদি এরকম হয় দন্তস্ব হয়ে যাবে, পরে তালব্যস্ব হয়ে যাবে। নিষ্পন্দিত করো, এগুলো সুন্দর করে বলতে হবে, তাহলে এই কবিতাটার জায়গায় থাকবে। আরেকটি জিনিস হচ্ছে, আরেকটি ব্যাপারটা হচ্ছে যে এই যে ভক্তি রসের একটা ব্যাপার, এটা যে সুরটা থাকে, আবেগের যে একটু সুর থাকে, সেই সুরটা একটু কমতি ছিল বলে মনে হয়েছে আমার। আমি তাকে দিলাম 77। রাফি, অনেক ভালো লাগলো তোমার আবৃত্তি। তোমার নির্বাচনটাও চমৎকার। রবীন্দ্রনাথ যে কথাটা সবসময় রবীন্দ্রনাথ পাঠে বা আবৃত্তির ক্ষেত্রে আমাদের জানা জরুরি যে এটি তার কোন ধরনের রচনা। এই রচনাটিকে আমরা যদি দেখি, তার পূজা পর্বের গানেও আছে এবং সেটা ব্রহ্মসঙ্গীত আকারেই আছে। আবার এটি কিন্তু কবিতাও, আবৃত্তিও হচ্ছে, গানও হচ্ছে। তো সেই ক্ষেত্রে এটি প্রার্থনা, আসলে প্রত্যেকের প্রার্থনা। যদি আমরা দেখি যে আমরা কি প্রার্থনা করছি, সবাই মঙ্গল কামনা করছি, সেই প্রার্থনা করছি আমরা, আমাদের হৃদয় যেন নির্মল হয়, এই কথাগুলো বলছি। তো সেই জায়গা থেকে আমার কাছে মনে হয় রাফি, তোমাকে আরো কবিতাটার মধ্যে আমরা যদি বলি যে ধ্যানের মতো করে আবৃত্তিটার মধ্যে, মানে ধ্যানই একটা ভাব নিয়ে আসবার, যে তুমি এই প্রার্থনা তোমার অন্তর থেকে করছো, অন্য কবিতার মতো নয়। এই কবিতাটা আরো তোমাকে নিমগ্ন হতে বলে, আরো ভেতর থেকে কথাগুলো বলবার কথা বলে এই কবিতাটায়। আমার মনে হয় সেইটা তোমাকে আরেকটু দরকার হবে। আর উচ্চারণের ক্ষেত্রে যেমন তুমি মঙ্গল করো বলছো, আবার নির্মল বলছো। মঙ্গল হলে নির্মল হবে, এই লিয়াকত ভাই বললেনও উচ্চারণের ক্ষেত্রে যে একটু ওকারন্ত উচ্চারণ, কারণ এটি একটু টেনে টেনে আমরা আবৃত্তি করছি এবং এটির একটি আলাদা বৈশিষ্ট্য, আলাদা ঢঙে আবৃত্তি হচ্ছে। সুতরাং আমরা কথায় কথায় এমনি বলি মঙ্গল, নির্মল, কিন্তু এই কবিতাটি যখন করছি তুমি শুরু করছো মঙ্গল দিয়ে, কিন্তু আবার মাঝখানে তুমি নির্মলে চলে গেছো। নির্মলও হওয়া উচিত। আমার মনে হয় এই দিক থেকে আরেকটু সচেতন হলে তুমি আরো ভালো করবে তোমার আবৃত্তি। আরেকটু বলছি আমি, আরো ভেতর থেকে এটি একেবারেই প্রার্থনার মতো করে, চোখ বুঝে প্রার্থনা করবার মতো করে করলে আরো তুমি ভালো করতে পারবে। যাই হোক, আমি রাফিকে দিয়েছি 75। রাব্বি, তোমাকে আমি 80 দিয়েছি। তবু আরেকটু নিমগ্ন হবার চেষ্টা করলে এই কবিতা তুমি আরো এর ভেতরে যে আনন্দ সেটি পেতে পারবে। হয়তো ততটা সময় পাওনি, এটা বোঝা গিয়েছে তোমার উপস্থাপন থেকে। তারপর আমাদের যে পরামর্শগুলো এখান থেকে গেল, সেগুলো যদি একটু তোমার মনে থাকে এবং সেটি চর্চার মধ্যে রাখো, নিশ্চয়ই আরো ভালো করবে। রবীন্দ্রনাথ আমাদের জীবনযাপনকে সমৃদ্ধ এবং সুস্থ করতে, সুন্দর করতে সাহায্য করে, এবং সেই সব ক্ষেত্রে এইসব কবিতাই বলো, সঙ্গীতেই বলো, এই ধরনের লেখাগুলো আমাদেরকে আরো বেশি প্রাণিত করে, উদ্দীপিত করে। তো এটি তোমার সঙ্গে সারা জীবনের সঙ্গী হোক, এটা আশা করছি। তোমাকে আমি 80 দিই। এখন আবৃত্তি শুনবো নওগাঁ জেলার মালিহা মাসফিরাত মেধা নওগাঁ সরকারি কলেজে একাদশ শ্রেণীতে অধ্যয়ন করছে। কবি রবীন্দ্রনাথ ঠাকুর রচিত দুঃসময়। যদিও সন্ধ্যা আসিছে মন্দ মন্থরে, সব সঙ্গীত গেছে ইঙ্গিতে থামিয়া, যদিও সঙ্গী নাহি অনন্ত অম্বরে, যদিও ক্লান্তি আসিছে অঙ্গে নামিয়া,
মহাশঙ্কা জপিছে মৌন মন্তরে, দিক দিগন্ত অবগুণ্ঠনে ঢাকা। তবু বিহঙ্গ, ওরে বিহঙ্গ মোর, এখনি অন্ধ বন্ধ করো না পাখা। এ নহে মুখর বন মর্মর গুঞ্জিত, এ যে অজাগর গরজে সাগর ফুলিছে। এ নহে কুঞ্জ কুন্দ কুসুম রঞ্জিত, ফেন হিল্লোল কলকল্লোলে দুলিছে। কোথারে সে তীর ফুল পল্লব পুঞ্জিত, কোথারে সে নীর কোথা আশ্রয় শাখা। তবু বিহঙ্গ, ওরে বিহঙ্গ মোর, এখনি অন্ধ বন্ধ করো না পাখা। এখনো সম্মুখে রয়েছে সুচির সরবরি, ঘুমায় অরুণ সুদূর অস্ত অচলে। বিশ্ব জগৎ নিঃশ্বাস বায়ু সম্বরী, স্তব্ধ আসনে প্রহর গুনিছে বিরলে। সবে দেখা দিল অকুল তিমির সন্তরী, দূর দিগন্তে ক্ষীণ শশাঙ্ক বাঁকা। ওরে বিহঙ্গ, ওরে বিহঙ্গ মোর, এখনি অন্ধ বন্ধ করো না পাখা। ঊর্ধ্ব আকাশে তারাগুলি মেলি অঙ্গুলি, ইঙ্গিত করি তোমা পানে আছে চাহিয়া। নিম্নে গভীর অধীর মরণ উচ্ছলি, শত তরঙ্গে তোমা পানে উঠে ধাইয়া। বহুদূর তীরে কারা ডাকে বাঁধি অঞ্জলি, এসো এসো সুরে করুণ মিনতি মাখা। ওরে বিহঙ্গ, ওরে বিহঙ্গ মোর, এখনি অন্ধ বন্ধ করো না পাখা। ওরে ভয় নাই, নাই স্নেহ মোহ বন্ধন, ওরে আশা নাই, আশা শুধু মিছে ছলনা। ওরে ভাষা নাই, নাই বৃথা বসে ক্রন্দন, ওরে গৃহ নাই, নাই ফুল সেজ রচনা। আছে শুধু পাখা, আছে মহানভ অঙ্গন, উষা দিশাহারা নিবিড় তিমির আঁকা। ওরে বিহঙ্গ, ওরে বিহঙ্গ মোর, এখনি অন্ধ বন্ধ করো না পাখা। মেধাকে ধন্যবাদ। শুনছিলাম, কিন্তু যেটা হলো যে হ্যাঁ ভালো পড়ছ, কিন্তু ভাবের সাথে কেন যেন একটু আমার কাছে ঠিক রবীন্দ্রনাথ যেভাবে বলতে চেয়েছেন ঠিক কেন যেন সেটা মনে হয়নি। একই রকম হয়ে গিয়েছে এবং কিছু শব্দের উচ্চারণ যেমন মহানভ, তুমি বললে মহানভ, ক্রন্দন তোমার ক্রন্দন হয়ে গিয়েছে, এরকম কিছু উচ্চারণ সমস্যা আছে। তবে ভালো করেছ। আমি তোমাকে দিয়েছি ৭৮। হ্যাঁ, এই কবিতাটি দুঃসময়, উচ্চারণটা নিয়েও আমার একটু দ্বিধা আছে, ঠিক মতো হয়তো হয়নি, আমার কানে যেটা পৌঁছেছে। দুঃসময়, আহা কি সময়টা আমাদের যাচ্ছে, আমরা কি পাখা বন্ধ করে দিতে পারবো? দেব না। এই কথাটা বোধ হয় সারা জীবন ধরেই আমাদের বলতে হবে যে পাখা উড়িয়ে দাও, উড়িয়ে দাও, থেমে থেকো না, তোমাকে ডাকছে, তুমি মহাসাগরের ভিতর দিয়ে কল্লোলিত হও, উড়ে যাও, আমাদের কোনো লোভ যেন না থাকে। এই কবিতাটি সেটাই বলে, এই দুঃসময়কে আমাদের পার করতেই হবে। নানা জায়গা থেকে দুঃসময় আসছে, তবু তুমি এই কবিতাটি পড়েছ, ভালো হোক মন্দ হোক, যতটুকু জানি যতটুকু বুঝতে পেরেছি অনেকটা ভালো করেছো। কিন্তু একই সুর যেন বারবার হচ্ছে, কোথায় আমরা যেন সুরের একটু উচ্চতায় যাই না, আবার নিচেও পড়ি না। কেন এমনটি হলো ঠিক বুঝতে পারছি না, তবু করেছো। এই যে পাখা, পাখা বলছেন, তুমি বলছো পাখা, কিন্তু কিন্তু হওয়া উচিত, দেখবে যে আসলে যতটুকু ছন্দের দিক থেকে আমি বলবো সেটা হলো এখনই অন্ধ বন্ধ করো না পাখা, অর্থাৎ পাখাটা আলাদাভাবে করা হয়েছে। তাহলে পাখা যদি আমরা করতে চাই তাহলে আলাদাভাবে বলতে হবে পাখা, এই জায়গাটাতে আলাদা করেই প্রায় বলতে পারতে হবে। তাহলে হবে এই যে তুলিয়া, তারপরে বলবো চাহিয়া,
ধাইয়া, এই যে শব্দগুলো আসছে মনে হচ্ছে যেন গতিমান হয়ে উঠছে সবকিছু। আর পাখা তো গতিরই প্রতীক। সেই দিক থেকে আমরা অনেকটা বেশি সুর চাই না, যেটা রবি ঠাকুরও করেছেন। কিন্তু রবি ঠাকুর যেটা করেছেন সেটা হচ্ছে সুরকে অটা সংযত করেছেন, শব্দের সুরটাকে আবেগের সুরের ভিতরে সেটাকে সন্নিহিত করেছেন। শঙ্খ ঘোষে ঠিক সেই কথাটাই বলে যে আমাদের সুরটাকে যতটা সম্ভব আমাদেরকে প্রচ্ছন্ন রাখতে হবে, নাটক প্রচ্ছন্ন রাখতে হবে। পরে আমি সেটা বলবো। যাই হোক, এই কবিতাটি পড়বার জন্য তোমাকে ধন্যবাদ, অনেকটা ভালো করেছো। তারপরও এই উচ্চারণকে নিয়ে কিন্তু অনেক রকমের ব্যাপার আছে। আমি বারবার শুনে শুনে দেখলাম অনেকে এক রকমের উচ্চারণ করে, অনেকে এক রকমের উচ্চারণ করে, কেউ সমুখে উচ্চারণ করে, কেউ সম্মুখে উচ্চারণ করে। আমি সম্মুখে বলবো। শুরু থেকেই মন্দ মন্থরে, অনেকে বলছে, আমি ব্রততীকেও শুনেছি তিনি বলছেন মন্দ শব্দটি হয়, কিন্তু ভাষাতাত্ত্বিক ভাবে মন্দ মন্থরে বলতে হবে। এই জায়গাগুলো আমাদের নানান বিতর্ক আছে, তবু তাকে আমি দিলাম আসল 77। মেধা, যেটা বলতে হয়, সত্যি তোমার অনেক মেধা আছে, সেটার প্রমাণ তুমি দিয়েছো। তোমার আবৃত্তি ভালো হয়েছে নিঃসন্দেহে, কিন্তু দুটো তিনটে জায়গায় আমার কিছু পর্যবেক্ষণ আছে, সেটি আমি একটু তোমাকে জানাই, তাহলে তোমার জন্য আরো সুবিধা হবে। সেটি হলো, আমার কাছে মনে হয়েছে কবিতাটি তোমার যথেষ্ট আয়ত্তে নেই। হ্যাঁ, কবিতাটি যদি তোমার সত্যিকারে আরো আয়ত্তে থাকতো, তাহলে তোমার ভেতর থেকে জিনিসগুলো বেরিয়ে আসতো। সেটার খুব অভাব অনুভব করেছি, যে তুমি যতটা, তোমার কণ্ঠ সুন্দর, উচ্চারণ সুন্দর, কিন্তু তুমি সময়টা হয়তো দাওনি ভেতরে যাওয়ার, কবিতাটার ভেতরে যাওয়ার, চর্চাটা বেশি করার, সেই সেই জায়গাটায় মনে হয়েছে একটু তোমার ঘাটতি আছে। আর লিয়াকত ভাই বলেছেন, আমি শুধু তোমাকে এইটুকু বলি, খুব সহজ করে বলি, যে প্রত্যেকটা লাইনের শেষে গিয়ে তুমি টেনে দিচ্ছ, তাতে হয়েছে কি যে অসম্পূর্ণ থেকে যাচ্ছে। যেমন পাখা, মাখা, থাইয়া, মানে এটিকে শেষ করতে হবে, এবং এটি বারবার পুনরাবৃত্তি হচ্ছে। সেই কারণে কখনো কখনো শুনতে গিয়ে একটু আমাদের কাছে মনে হয়েছে যে তোমার আরো চর্চার দরকার আছে, অন্তত এই কবিতাটির ক্ষেত্রে। সেটি আসলে তুমি যদি চর্চা করো সুন্দরভাবে, আশা করি ভবিষ্যতে ভালো করবে। আর আমাদের বিচারক বৃন্দ যা বলছেন সেগুলো যদি তুমি একটু মাথায় নিয়ে চর্চাটা করো, তাহলে তোমার জন্য ভালো হবে। আমি মেধাকে দিয়েছি 74, 74। আমার বিবেচনায় আমি মেধাকে 75 দিয়েছি। আর যে পর্যালোচনাগুলো হলো, পর্যবেক্ষণগুলো হলো, সেগুলো যারা মেধাকে শেখায় তাদেরকে একটু অবগত হতে হবে, কারণ মেধার বয়স এবং দুঃসময়কে পড়া, দুটোর মধ্যে বিস্তর দর্শনগত পার্থক্য রয়েছে। সেই জায়গা থেকে এর ভেতরে ঢুকে এর বোধটাকে ওর ধারণ করা সত্যি একটু সময় সাপেক্ষ ব্যাপার। তবে পরিবেশনা বেশ ভালো, এবং কবিতাটি যেন সঙ্গে থাকে আজীবন। ধন্যবাদ। সম্মানিত বিচারকদের কথা, এত কথার পরেও, এত পরামর্শের পরেও আমি আবার এখানে উপস্থাপিত হলাম মেধাকে একটি কথা বলার জন্য। মেধা, তুমি কিন্তু 4র্থ পর্ব এবং 8ম পর্ব, দুটো পর্বে এর আগে সেরা আবৃত্তিকার হয়েছে। আমার মনে পড়ে ফাহমিদা আপা 4র্থ পর্বের বিচারক ছিলেন, এবং তোমার আবৃত্তি শুনে ফাহমিদা আপা বলছিলেন যে মেধা যদি আরো পড়তো, আরো অনেকক্ষণ ধরে পড়তো, তবু আমার শুনতে ইচ্ছেই করতো। অর্থাৎ তোমার 4র্থ পর্বের আবৃত্তির প্রতি তুমি নিজেই এই পর্বে এসে অবিচার করেছো। আশা করি নিজের প্রতি তুমি অবিচার করবে না। আমরা পরের আবৃত্তিকারের কাছে যাই। নওগাঁ থেকে আমরা চলে এলাম চট্টগ্রামে।
আবৃত্তি শুনবো চট্টগ্রামের প্রতিযোগী ফাতেমা ইসমাইল কেয়া। সে রামগঞ্জ সরকারি কলেজের দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থী। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের হঠাৎ দেখা কবিতাটি। রেলগাড়ির কামরায় হঠাৎ দেখা, ভাবিনি সম্ভব হবে কোনোদিন। আগে ওকে বারবার দেখেছি লাল রঙের শাড়িতে, ডালিম ফুলের মতো রাঙা। আজ পরেছি কালো রেশমের কাপড়, আঁচল তুলেছে মাথায়, দোলন চাপার মতো চিকন গৌর মুখখানি ঘিরে। মনে হলো কালো রঙে একটা গভীর দূরত্ব ঘনিয়ে নিয়েছে নিজের চারদিকে, যে দূরত্ব সর্ষে ক্ষেতের শেষ সীমানায় শালবনের নীলাঞ্জনে। থমকে গেল আমার সমস্ত মনটা। চেনা লোককে দেখলেম অচেনার গাম্ভীর্যে। হঠাৎ খবরের কাগজে ফেলে দিয়ে আমাকে করলে নমস্কার। সমাজবিধির পথ গেল খুলে। আলাপ করলেম শুরু, কেমন আছো, কেমন চলছে সংসার ইত্যাদি। সে রইল জানালার বাইরের দিকে চেয়ে, যেন কাছের দিনের ছোঁয়াচ পার হওয়া চাহনিতে। দিলে অত্যন্ত ছোট দুটো একটা জবাব, কোনোটা বা দিলেই না। বুঝিয়ে দিলে হাতের অস্থিরতায় কেন এসব কথা, এর চেয়ে ভালো চুপ করে থাকা। আমি ছিলাম অন্য বেঞ্চিতে ওর সাথীদের সঙ্গে। এক সময় আঙুল নেড়ে জানালে কাছে আসতে, মনে হলো কম সাহস নয়। বসলুম ওর এক বেঞ্চিতে। গাড়ির আওয়াজের আড়ালে বললে মৃদু স্বরে, কিছু মনে করো না, সময় কোথা সময় নষ্ট করবার। আমাকে নামতে হবে পরের স্টেশনেই, দূরে যাবে তুমি, দেখা হবে না আর কোনোদিনই। তাই যে প্রশ্নটার জবাব এতকালে থেমে আছে শুনবো তোমার মুখে, সত্য করে বলবে তো? আমি বললেম বলবো। বাইরের আকাশের দিকে তাকিয়েই শুধলো, আমাদের গেছে যেদিন একেবারেই কি গেছে, কিছুই কি বাকি নেই। একটুকু রইলেম চুপ করে, তারপর বললেম, রাতের সব তারাই আছে দিনের আলোর গভীরে। খটকা লাগলো, কি জানি বানিয়ে বললাম নাকি। ও বললে, থাক এখন যাও ওদিকে। সবাই নেমে গেল পরের স্টেশনে, আমি চললেম একা। ফাতেমা ইসমাইল কেয়া, তুমি যে অংশগ্রহণ করেছো এই অংশগ্রহণের জন্য তোমাকে সাধুবাদ জানাচ্ছি। তবে আবৃত্তি করবার ক্ষেত্রে যে বিষয়গুলো আমাদের মাথায় রাখতে হবে, যে আঞ্চলিকতা থেকে বেরিয়ে আসা। তোমার উচ্চারণ সাংঘাতিকভাবে আঞ্চলিকতা দোষে দুষ্ট। তুমি যদি এই বাধাটা অতিক্রম করতে পারো, আমার মনে হয় তুমি অনেক ভালো করবে। তোমাকে আমি দিয়েছি 55। হ্যাঁ, অসীম বিভাকর যা বললেন ঠিক তাই। আঞ্চলিকতা আছে এবং সত্যি সত্যি এত ভুল উচ্চারণ। এই কবিতাটির আসলে বলবো আমি যে কবি এর একটা চমৎকার একটি আধুনিক কবিতা তৈরি করেছেন। শেষের দিকে, এটা আমি পরে বলা উচিত কিনা জানি না, পারবো না হয়তো বলতে। তিনি লক্ষ্য করে দেখবেন আধুনিকতার একটা বড় জায়গাটা হচ্ছে স্ববিরোধিতা, প্যারাডক্স বলে। তো এটা তিনি দেখলেন যে যা বললেন তাকে ঠিক বললেন। এই যে ডুয়েলিজম থাকে এক ধরনের কবিদের ভেতরে, সেইটা কিন্তু লক্ষ্য করা যায় এই কবিতায় আছে। জীবনানন্দ দাশ প্রচুর ব্যবহার করেন, আধুনিক কবিরা প্রচুর ব্যবহার করেন। তো এই জায়গাটা কি করে আমরা বের করে নিয়ে আসব? অদ্ভুত একটা ক্লাইম্যাক্স আছে, শুরু থেকে একটা টেনশন তৈরি করেছে। উচ্চারণটা কি একবারও করা উচিত নয়? হঠাৎ ভেবে দেখবে, নিশ্চয়ই উচ্চারণটা ভালো করবে, আরো সুন্দর করবে উচ্চারণগুলো। তা না হলে তো আমরা এই ধরনের কঠিন কবিতার আবৃত্তি করতে পারবো না। আরো চর্চা চাই, তবু করেছো, তোমাকে অনেক অনেক ধন্যবাদ। তুমি একটা জিনিস করবে, এ এবং এ কখন হবে একটু একটু অভিধানগুলো ঘাটলেই বোঝা যায়। কখন সবসময় তুমি গেলো গেলো করেছো, কিন্তু শব্দটির উচ্চারণ তো এ হবে। এ ধ্বনিটা কিন্তু সাংঘাতিক সুর তৈরি করে। ধন্যবাদ তোমাকে। তোমাকে আমি দিলাম 55।
কেয়া, আমার পূর্ববর্তী দুজন বিচারক তারা বলেছেন তাদের বিষয়গুলো, আমি ওই বিষয়ে আর নতুন করে কিছু বলছি না। আমি যেটা বলতে চাইছি, এটি রবীন্দ্রনাথের খুব জনপ্রিয় একটি কবিতা। এই কবিতাটির বহুল আবৃত্তি হয় এবং সবাই এটি শুনতে ভালো লাগে, এটি পড়তে ভালো লাগে, এ কারণেই এর জনপ্রিয়তা বেশি। জনপ্রিয় কবিতার নিয়ে একটা সমস্যা হলো যে এটি সবাই জানে, সবাই তার মতো করে করেন। আমি যে জিনিসটা বলতে চাই, এই কবিতাটার মধ্যে যে বিষয়টা আছে, একটা চলচ্ছবি আছে, দৃশ্যকাব্য আছে, একটা চলচ্চিত্রের ব্যাপার আছে, কিছু দৃশ্যমালা তৈরি হয় আমাদের চোখে, মনে। তো তুমি যখন আবৃত্তি করবে, সেই আবৃত্তিটি যদি যিনি শুনছেন শ্রোতার কাছে সেই দোতনা না দিতে পারে, আমি যেন তোমার আবৃত্তি শুনতে শুনতে যেন আমি দেখতে পাই যে হ্যাঁ, রেলগাড়ির কামরায় এই ঘটছে, সেই ব্যাপারটি তুলে ধরা বা উপস্থাপনা করা বা প্রকাশ করা তোমার কণ্ঠে, তোমার আবৃত্তিতে, সেটি কিন্তু খুব জরুরি ছিল। আমি সেই ক্ষেত্রে বলবো যে সেটাই অনেকটাই ঘাটতি লক্ষ্য করা গেছে। আরেকটি বিষয় হলো যে এই কবিতাটি আমি জানি না তুমি নিজে নির্বাচন করেছো নাকি তোমাকে যিনি সহায়তা করেছেন, শিখিয়েছেন, তিনি নির্বাচন করে দিয়েছেন। কারণ এই কবিতাটি যদি বলি, এর মধ্যে একটা মনোজৈবিক আবেদন আছে, যেটি একটু আরো বড় বয়স যারা, তারা কবিতাটাকে যেভাবে করে ফিল করবেন, তোমার জন্য সেটা ফিল করাটাও একটু কঠিন। তোমার যে বয়স, সেই বয়সে তুমি এই কবিতাটার ভাব, এর রস তুমি কতটা নিজে আস্বাদন করতে পারবে, সেটাও একটা বড় ব্যাপার ছিল। সুতরাং কবিতা নির্বাচনের ক্ষেত্রেও আমার মনে হয় যে আর একটু সতর্ক হওয়া দরকার ছিল, জনপ্রিয় কবিতা বলেই করে দিয়েছো কিনা। তো যাই হোক, তোমাকে আরো আরো ভালো করতে হবে। আমরা বিশ্বাস করি সেই পটেনশিয়ালিটি তোমার মধ্যে আছে, তুমি আরো ভালো করতে পারবে চাইলে। তবে চাওয়াটা হলো বড় কথা সবচেয়ে। আমি তোমাকে দিয়েছি 60। কেয়া, কবিতা নির্বাচনের ক্ষেত্রে একটু ভুল হয়ে গেলে যেটা হয়, বাকি যে উপস্থাপনের সৌন্দর্য সেটাই নষ্ট হয়ে যায়। এই ক্ষেত্রেও তাই হয়েছে। আমাদের যেটা মনে হয় যে রবীন্দ্রনাথ পড়তে গেলে রবীন্দ্রনাথকে প্রথমে বুঝতে হয়, এবং বুঝবার জায়গাতে হলো অভিজ্ঞতা থাকতে হয়। নিজের জীবনে না হলেও শুনে কিংবা পড়ে সেই অভিজ্ঞতাগুলোর কাছাকাছি যেতে হয়। তোমার আবৃত্তিতে তার কোনো ছাপ ছিল না। আর আমি খেয়াল করলাম, আমি একটু উচ্চারণকে মাফ করি অনেক সময়, যে যোগাযোগের মাধ্যম তো, ঠিক আছে, একটু হয়তো হেলে দুলে এদিক সেদিক হয়ে যাচ্ছে, কিন্তু এখানে মানে 7টি শব্দ সাংঘাতিক রকম বিভ্রান্তিকর উচ্চারণে জর্জরিত ছিল। এবং আঞ্চলিক ভাষাকে আমরা সম্মান করব, শ্রদ্ধা করব, কিন্তু যখন আমরা এই রকম কিছু পরিবেশন করব, তার ভাষাটির প্রতি যেন শ্রদ্ধা দেখাই, সম্মান নিয়ে উচ্চারণ করি। সেটি করতে হবে, সেটি চর্চার মধ্যে থাকা উচিত। তুমি কলেজে পড়ছো, এতদিনে মাতৃভাষার প্রমিত উচ্চারণ তোমার আয়ত্তে এসে যাওয়ার কথা ছিল, হয়তো যত্ন করনি, তাই আজকে কবিতাটি তোমাকে একটি মূল্যমানে দাঁড় করিয়ে দিল। এটি একটি সিনেমা ধর্মী কবিতা। এখানে সময়ের অদ্ভুত একটা ব্যবহার রয়েছে, অতীত, বর্তমান এবং মনোজাগতিক জগতে অন্যরকম একটা সাংঘাতিক মিষ্টি অনুভূতির ছবি এখানে আছে, সেটি পাইনি। আমি 55 দিচ্ছি। আশা করব এই কবিতাটি তুমি আরো পড়বে, আরো পড়বে, আরো পড়বে, এবং একসময় আজকের এই যে বিশ্লেষণ, তার ঊর্ধ্বে উঠতে পারবে। ধন্যবাদ। প্রিয় সুধী, একটি বিষয় আবারও জানিয়ে দিতে চাই, বাছাই পর্বে এপ্রিল মাসে রবীন্দ্রনাথ ঠাকুরের কবিতা আবৃত্তি করছে প্রতিযোগীরা। মে মাসে আবৃত্তি করবে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের কবিতা। রবীন্দ্র নজরুলের কবিতা আবৃত্তির প্রাপ্ত নম্বর যোগ করে সেরা 10 বাছাই করা হবে।
এখন আবৃত্তি নিয়ে আসছে নরসিংদী জেলার সৌরভ দেবনাথ। সৌরভ দেবনাথ নরসিংদী সরকারি বিশ্ববিদ্যালয়ের সম্মান প্রথম বর্ষের শিক্ষার্থী। আমি কবি রবীন্দ্রনাথ ঠাকুরের সোনার তরী কবিতাটি আবৃত্তি করব। গগনে গরজে মেঘ ঘন বর্ষা, কোলে একা বসে আছি নাহি ভরসা। রাশি রাশি ভাড়া ভাড়া ধান কাটা হলো সারা, ভরা নদী ক্ষুরো ধারা খর পরশা। কাটিতে কাটিতে ধান এলো বরসা, একখানি ছোট ক্ষেত আমি একলা, চারিদিকে বাঁকা জল করিছে খেলা। পরপারে দেখি আঁকা তরু ছায়া মুশি মাখা, গ্রাম খানি মেঘে ঢাকা প্রভাত বেলা। এপারেতে ছোট ক্ষেত আমি একলা, গান গেয়ে তরিবে কে আসে পারে, দেখে যেন মনে হয় চিনি উহারে। ভরা পালে চলে যায় কোনো দিকে নাহি চায়, ঢেউগুলি নিরুপায় ভাঙে দুধারে, দেখে যেন মনে হয় চিনি উহারে। ওগো তুমি কোথা যাও, কোন বিদেশে, বাড়িকে ভিড়াও তরি কুলেতে এসে। যেও যেথা যেতে চাও, যারে খুশি তারে দাও, শুধু তুমি নিয়ে যাও ক্ষণিক হেসে আমার সোনার ধান কুলেতে এসে। যত চাও তত লও তরুণী পরে, আর আছে আর নাই দিয়েছি ভরে। এতকাল নদী কূলে যাহা লয়েছিল ভুলে, সকলই দিলাম তুলে থরে বিথরে। এখন আমারে লহ করুণা করে, ঠাঁই নাই ঠাঁই নাই ছোট সে তরি, আমারে সোনার ধারে গিয়েছে ভরে। শ্রাবণ গগন ঘিরে ঘন মেঘ ঘুরে ফিরে, শূন্য নদীর তীরে রহিল পড়ে। যাহা ছিল নিয়ে গেল সোনার তরি। সৌরভ দেবনাথ, ধন্যবাদ। তবে কবিতাটি কি আসলে মানে এত চিৎকার কবিতাটা দাবি করে? এবং ওই যে শ্বাস নিতে গিয়ে বারবার তোমার শ্বাসটা তোমার কবিতার সাথে একীভূত হয়ে যাচ্ছিল। চবর্গের উচ্চারণগুলো প্রায় ভুল করেছ, এবং তরুণী তরুণী পরে তুমি তরুণী এবং পরে দুটো আলাদা করে দিয়েছ। কেন দিয়েছ জানি না, তবে তোমার যে চেষ্টা তুমি যদি চালিয়ে যাও নিঃসন্দেহে তুমি ভালো করবে। তবে ওই যে উচ্চকণ্ঠে কবিতা বলার যে একটা প্রবণতা, কবিতা আবৃত্তি করার যে একটা প্রবণতা, এই প্রবণতা থেকে তোমাকে বেরিয়ে আসতে হবে। আমি সৌরভকে দিয়েছি 57। 57। অসীম, অসীম কত? অসীম 57, 57। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে। হ্যাঁ, এই কবিতাটি নিয়ে আর আলোচনা করতে চাই না, কারণ একটা গভীর, এত বিতর্কিত, এত উল্লেখযোগ্য কবিতা এটি, যে ভুরি ভুরি গবেষণা হয়েছে এবং এটার যে ভিতরের দর্শনটা নিয়ে বহু আলোচনা করা হয়েছে। এই আলোচনা, এই দর্শনটাকে যদি আমরা ধরতে না পারি, তাহলে তো আমরা এই কবিতাটির ভেতরে ঢুকতে পারবো না, তাহলে সেটা চিৎকার হয়ে যাবে। অসীম ঠিকই বলেছেন, সে কথাটি চিৎকার হয়ে যাবে। আর এই কবিতাটি এমন সব উচ্চারণ হয়েছে যে কবিতাটি আসলে আমরা মানে প্রায় বলতে পারি যে কবিতাটি যদি এই ধরনের উচ্চারণ হলে কবিতার আসলে ভেতরে কিছু থাকে না। যেমন প্রভাত যদি বলি আমরা, তাহলে কেমন হয় উচ্চারণটা, তা তো বল। এবং কোনো কোনো জায়গাতে কি আসলে আমরা সবসময় ও ধ্বনিটা লাগিয়ে দিব কখনো কখনো, হ্যাঁ, সেই সবসময় তো তা না। অনেক সময় শঙ্খকোষে কথাটি বলেছেন যে রবি ঠাকুর অনেক কইতে আমরা ও ও লাগিয়ে উচ্চারণ করি, গানের মতো করে উচ্চারণ করতে চাই। সবসময় একটু দরকার নাই, ব্যঞ্জনন্ত ধ্বনিগুলোকে ব্যঞ্জনন্ত করে উচ্চারণ করলে খুব ভালো হয়। যদি আমরা বলি প্রভাত ও বেলা, হ্যাঁ আমরা বলতে পারি, কিন্তু উচ্চারণ করা যেতে পারে শঙ্খকোষে যেটা বলেছেন যে শব্দের শক্তিটাকে বের করতে হলে, শিখা বের করতে গেলে অনেক সময় ঠিকঠাক মতো উচ্চারণ করতে হবে প্রভাত বেলা। হ্যাঁ, এই জায়গাগুলো হতে পারে। তুমি যে প্রভাত বলেছো হতে পারে, কিন্তু আমাদের
আমি যেটাতে আমরা ব্যস্ত সেটা হচ্ছে শব্দের শক্তি দরকার, শব্দের ভিতরে যে প্রচন্ড সুর আছে সেটাও দরকার, তা না হলে শিখাটা জ্বলে উঠবে না। সেক্ষেত্রে এই জায়গাটা তোমাকে মেনটেন করতে হবে, মানে এটাকে লালন করতে হবে। জায়গা করতে গেলেও কিন্তু আবেগটা বুঝতে হবে। আমি তোমাকে দিলাম আগের মধ্যেই 55। আনমিউট করতে হবে অলুদা, অলুদা আনমিউট করতে হবে। সৌরভ, হ্যাঁ হ্যাঁ সৌরভ, প্রথমেই তোমাকে যে কথাটা বলবো, হতাশ হয়েও না। আমরা যে সমালোচনাগুলো করছি বা বলছি, এটি থেকে উত্তরানো তোমার জন্য খুব বেশি কষ্টের না। যেটা হলো যে উচ্চারণে যে ভুলগুলো আছে, যেমন ছ, চ, এইগুলো তুমি সঠিক উচ্চারণ হয় না, ছোট, তারপরে চারিদিক, এরকম ব্যাপার হয়ে গেছে। এই জিনিসগুলো আসলে একটু তুমি খেয়াল রাখবে। তুমি যখন ছোট বলছো, তোমার এটা এই সমস্যা সবার কম বেশি আছে, আমাদেরও আছে, আমারও আছে, আমার কথাই বলি। তুমি খুব সচেতন ভাবে উচ্চারণটা করবে, যেন জিহ্বার মাথাটা যেন তোমার দাঁতের সঙ্গে যুক্ত না হয়। সেটি হলেই উচ্চারণটা সঠিক হয়ে যাবে। তুমি চ বলতে পারবে, তুমি ছ বলতে পারবে। শুধু সচেতন ভাবে এই চেষ্টাটা করে যাও, তাহলে অন্তত এই উচ্চারণগুলো তোমার সমস্যা হবে না। যেটা অসীম দা এবং লিয়াকত ভাইও বলেছেন। আর যেটা হলো যে আসলে এই কবিতাটা একটা স্নিগ্ধতার কবিতা, একটা প্রকৃতির কবিতা, আরো অনেক কিছুই। এটিকে নিয়ে আরো আধ্যাত্মবাদের মধ্যেও চলে যাওয়া যায়, আরো বড় দর্শনেও এটি নিয়ে কথা বলা যায়। কিন্তু তোমার জায়গা থেকে আমি বলবো যে অন্তত কবিতাটি একটু তার ইয়েটা, ভাবটা বুঝতে পারলে, কবিতার যে রস আছে সেটা বুঝতে পারলে, যে হঠাৎ করে জোরে করে আবৃত্তি করা এটার সাথে যায় না। সুতরাং আমার মনে হয় যে সৌরভ, তুমি একটু সচেতন হও, আর কারো কাছে যদি আবৃত্তিটা শিখে থাকো, ভালো, তিনি তোমাকে গাইড করতে পারবেন। না হলেও অনেক আবৃত্তির কর্মশালা হয়, তুমি কোনো একটা কর্মশালার সাথে যুক্ত হয়ে যাও। আমার মনে হয় যে তাতে তোমার অনেক লাভ হবে। তোমার পক্ষে ভালো আবৃত্তি করা অসম্ভব নয়, আমি সেটাই বলতে চাচ্ছি। তুমি চাইলেই পারবে, কিন্তু সেই চেষ্টাটা থাকতে হবে। সে কারণে আমি বলছি যে হতাশ হয়ে না, অনেক ভুল ভ্রান্তি আছে, সেগুলোকে ওভারকাম করাটাই হলো তোমার কাজ। আমি সৌরভকে দিয়েছি 55। আমিও সৌরভকে 55 দিচ্ছি। যে ব্যাখ্যাগুলো তোমার আবৃত্তি শুনে আমাদের দিতে হলো, তার সাথে আমি ছোট্ট একটি সূত্র যুক্ত করে দিই। স্বরধ্বনির সাহায্য ছাড়া তো ব্যঞ্জন উচ্চারণ সহজ নয়। তো 7টি স্বরধ্বনির যদি নিয়মিত চর্চা করো তুমি, তাহলে হয়তো তোমার উচ্চারণগুলো, তোমার বাকযন্ত্রগুলো একটু কাছে চলে আসবে। যেমন উ, ও, অ, আ, এ, এ, ই। এই 7টি স্বরধ্বনি স্পষ্ট করে, সুন্দর করে, একটু নিয়মিত জোরে জোরেই পড়তে থাকো। একটা সময় আয়ত্তে এসে যাবে। উচ্চারণ যখন করতে যাবে, বানানটা লক্ষ্য করবে। বানান আসলে বানানো হয় শব্দের, ওই অর্থগুলোকে সুন্দর করে তুলবার জন্য আমরা কি করি? বাকযন্ত্রের সাহায্য দিয়ে উচ্চারণ করি। আর উচ্চারণ করতে যে কি করতে হয়, ওই শব্দের ভেতরে কিছু তথ্য থাকে, কিছু আবেগ থাকে, কিছু অনুভূতি থাকে, কিছু বিশ্বাস থাকে, সেইগুলোকে বলতে হয়। এই মানবিক জৈবিক একটি যন্ত্রের নাম হচ্ছে আমাদের কণ্ঠস্বর। সেটিকে ব্যবহার করে, এটি যে সবসময় আয়ত্তে থাকবে তা নাও হতে পারে। অনেক সচেতন মানুষেরও উচ্চারণ ত্রুটি ঘটে যায়, অসাবধানতায় ঘটে যায়। কিন্তু এখন থেকে শুরু করলে আগামী ভালো হবে। প্রমিত বাংলা উচ্চারণ জানাটা আমাদের জন্য খুব জরুরি, শুধু আবৃত্তির জন্য না, সুন্দর করে কথা বলবার জন্য। ধন্যবাদ তোমাকে। এবার আবৃত্তি শুনবো রাজশাহী জেলার মধুসূদন দত্ত বর্মনের কাছ থেকে। সে
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সম্মান দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী। কৃপণ কবি রবীন্দ্রনাথ ঠাকুর। আমি ভিক্ষা করে ফিরিতেছিলেম গ্রামের পথে পথে, তুমি তখন চলেছিলে তোমার স্বর্ণরথে। অপূর্ব এক স্বপ্ন সম লাগতেছিল চক্ষে মম। কি বিচিত্র শোভা তোমার, কি বিচিত্র শ্বাস। আমি মনে ভাবিতেছিলেম এ কোন মহারাজ। আজি শুভক্ষণে রাত পহালো, ভেবেছিলেম তবে আজ আমারে দাঁড়িয়ে দাঁড়িয়ে ফিরতে নাহি হবে। বাহির হতে নাহি হতে কাহার দেখা পেলেম পথে। চলিতে রথ ধন ধান্য ছড়াবে দুই ধারে। মুঠা মুঠা কুড়িয়ে নেব নেব ভারে ভারে। দেখি সহসা রথ থেমে গেল আমার কাছে এসে। আমার মুখ ফানে চেয়ে নামলে তুমি হেসে। দেখে মুখের প্রসন্নতা জুড়িয়ে গেল সকল ব্যথা। হেনকালে কিসের লাগি তুমি অকস্মাৎ আমায় কিছু দাও গো বলে বাড়িয়ে দিলে হাত। মরি এ কি কথা রাজাধিরাজ, আমায় দাও গো কিছু। শুনে ক্ষণকালের তরে রইনু মাথা নিচু। তোমার কি বা অভাব আছে ভিখারি ভিক্ষুকের কাছে। এ কেবল কৌতুকের বশে আমায় প্রবঞ্চনা। ঝুলি হতে দিলেম তুলে একটি ছোট কণা। যবে পাত্রখানি ঘরে এনে উজাড় করি, এ কি ভিক্ষা মাঝে একটি ছোট সোনার কণা দেখি। দিলেম যা রাজ ভিখারি রে, স্বর্ণ হয়ে এলো ফিরে। তখন কাঁদি চোখের জলে দুটি নয়ন ভরে। তোমায় কেন দিইনি আমার সকল শূন্য করে। মধুসূদন দত্ত বর্মন, তোমাকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি। আমার কাছে মনে হলো যে পারিবারিকভাবে তোমাদের তো বাংলা চর্চাটা হয় না, এরকম হতে পারে। তারপর তুমি যে এই যে রবীন্দ্রনাথের কবিতা নিয়ে অংশগ্রহণ করেছ, নিঃসন্দেহে এটা খুব ভালো করেছ, এবং আমাদের আশা থাকবে আরো বেশি বেশি শুধু রবীন্দ্রনাথের কবিতা নয়, অন্য কবিতাও তুমি পড়বে, এবং তুমি নিজেই বুঝতে পারছো যে আসলে কোথায় কোথায় তোমার সমস্যাগুলো আছে। সেই সমস্যাগুলো ধরে নিজেকে সংশোধন করবার চেষ্টা করবে, এবং আমরা আশা করি তুমি ভালো করবে। আমি তোমাকে দিয়েছি 50। হ্যাঁ, বিচারক অসীম বিভাকর যে কথাটা বললেন তারপর আর কোনো কথা থাকে না। বেশ গুছিয়ে সুন্দর করে বলেছেন। আসলে যিনি আবৃত্তি করলেন তার দুর্বলতাটা, সবলতার কাছে যদি যাই তাহলে বলবো যে কবিতাটি আবৃত্তি করা হয়েছে সেটাই যথেষ্ট। মানে আমরা চাই যে ও আরো করুক, আরো রবি ঠাকুরের কাছে আসুক, বাংলা কবিতার কাছে আসুক, এটা আমরা চাই, আরো চাই। তো বিচার তো একটা কাজ করতেই হয়, তুলনামূলক একটা নাম্বার আমাদের দিতেই হয়। সেই দিক থেকে ওকে আমি দিলাম 52। অসীম বিভাকরের সাথে আমি একটু দ্বিমত পোষণ করছি। মধুসূদন আসলে অসীম বিভাকর বলেছেন যে কি সমস্যা আছে তার সে বুঝতে পেরেছে। আমার মনে হয় সেটি সে বুঝতে পারেননি। মধুসূদনের আমার মনে হয় যে কি কি সমস্যাগুলো আছে সেটি তার বুঝতে পারলে ঝামেলা হতো না। উচ্চারণের ব্যাপারেই বলছি বড় করে, যে এটি আসলে আমাদের প্রত্যেকেরই থাকে মধুসূদন। আমাদের প্রত্যেকেরই, আমরা কেউই পরিমিত প্রমিত এবং সঠিক শুদ্ধ উচ্চারণ বলতে পারি না।
আমরা বাংলাকে অত ভালোবাসি নাই, এটা আমাদের দুর্ভাগ্য। কিন্তু যে ভাষার জন্য আমাদের ভাইয়েরা রক্ত দিয়েছে, এই জাতি রক্ত দিয়েছে, সেই ভাষাটি আমাদের খুব সুন্দর করে বলতে পারাটা অন্তত আমাদের একান্ত কর্তব্য, আমরা যারা বাঙালি বলে নিজেদেরকে দাবি করি। সঠিক। আর যখন আমরা এটি পারফর্মিং আর্টস, আবৃত্তির মতো, নাটকের মতো জায়গায় এটির ব্যবহার করি, তখন তো আরো শুদ্ধ, আরো সঠিক, আরো প্রমিত উচ্চারণটি করতে হয়। তো আমি বলবো মধুসূদন দত্ত, তুমি ভাই সবার আগে যে কাজটি করো, তুমি রাজশাহীতে আছো, রাজশাহীতে অনেক আবৃত্তির অনুশীলন হয়, অনেকেই করেন, ওখানে অনেক সংগঠন আছে। তোমার আশেপাশে যে সংগঠনগুলো আছে, কোন একটি সংগঠনের সাথে তুমি নিজেকে যুক্ত করো, অন্তত তুমি আবৃত্তির একটা কর্মশালা করো। তাতে সুবিধা হবে যে যে উচ্চারণগুলি তুমি ভুল করছো, হ্যাঁ, সেটি তুমি হয়তো ওই যে অসীমদা বললেন যে এটা পারিবারিক ভাবে হয়তো কখনো ওইভাবে করে হয়নি, সচেতন ভাবে করা, আমরা এইভাবেই ঘরে কথা বলি, কিন্তু আমি যখন বাইরে কথা বলবো তখন আমি একটু সুন্দরভাবে কথা বলবো, সঠিক উচ্চারণে কথা বলবো। তো সেটি তোমার জন্য খুব জরুরি। আমি সবার আগে তোমাকে বলবো যে তুমি কোনো একটি আবৃত্তি সংগঠনের সঙ্গে, কিংবা কেউ আবৃত্তি করেন, ভালো আবৃত্তি করেন, সুন্দর আবৃত্তি করেন, তার সঙ্গেও তুমি ব্যক্তিগতভাবে যোগাযোগ করে তোমার সমস্যাগুলো তুমি মিটিয়ে ফেলতে পারো। আমার মনে হয় এটি খুব কঠিন কিছু না, তোমাকে একটু ধরিয়ে দিলেই ব্যাপারটা হয়ে যাবে। তো আমি মধুসূদনকে দিয়েছি 40। মধুসূদনকে আমি 50 দিচ্ছি। আমার পূর্বজ মানুষরা যা বললেন, তারা যেগুলো বলছেন তার সাথে শুধু একটি বিষয় আমি যুক্ত করব। একটি কর্মশালাতে হয়তো উপায়গুলো জানা যাবে, কিন্তু সংশোধিত অবস্থায় নিজের কণ্ঠস্বরকে নেয়ার জন্য সাংগঠনিক আবৃত্তি চর্চাটাও একটু জরুরি ব্যাপার। যেহেতু বাংলাদেশের প্রায় সব জায়গাতেই আবৃত্তি সংগঠন রয়েছে, সেখানে অনুষ্ঠান হয়, অনুশীলন হয়, এবং বারবার অনুশীলনের ভেতর দিয়ে এই যে বাকযন্ত্রের আড়ষ্টতা, এটি কাটিয়ে তোলা সম্ভব বলে মনে হয়। আমরা দেখেছি, আমরা অনেক বছর ধরে এই কাজগুলোর সাথে যুক্ত থাকার কারণে দেখেছি, সদিচ্ছা এবং শোনার কান, আসলে নিজেকে শুনতেও অভ্যস্ত করতে হয়। শুনবার পরে সেটি নিজেকে প্রভাবিত করে এবং সেই প্রভাব আরেকটি কাজ করিয়ে নেয়, সেটি হলো একটি ভালো উচ্চারণের উপায় তৈরি করে দেয়। তো অসীম যেটা বললেন, অলোক যেটা বললেন, ভাই যেটা বললেন, তাদের সঙ্গে এটি আমি যুক্ত করছি। কারণ তুমি সম্মান শ্রেণীতে পড়ছো, তোমার হাতে কিছু সময় আছে এই যুক্ততার সাথে যুক্ত হওয়ার। পরবর্তীতে কর্মজীবনে গেলে হয়তো ততটা সময় পাবে না, কিন্তু এখন এটা করে নাও। অলোকের এই কথাটির সাথে একমত আমি। 50 দিচ্ছি তোমাকে। আমাদের এবারের প্রতিযোগীও এসেছে রাজশাহী থেকে, তরিকুল ইসলাম। সে রাজশাহী কলেজে সম্মান 2য় বর্ষে অধ্যয়ন করছে। রেলগাড়ির কামরায় হঠাৎ দেখা, ভাবিনি সম্ভব হবে কোনোদিন। আগে ওকে বারবার দেখেছি লাল রঙের শাড়িতে, ডালিম ফুলের মতো রাঙা। আজ পরেছে কালো রেশমের কাপড়, আঁচল তুলেছে মাথায়। দোলন চাপার মতো চিকুন গৌর মুখখানি ঘিরে মনে হলো কালো রঙে একটা গভীর দূরত্ব ঘনিয়ে নিয়েছে নিজের চারদিকে। যে দূরত্ব সর্ষে ক্ষেতের শেষ সীমানায় শালবনের নীলাঞ্জনে। থমকে গেল আমার সমস্ত মনটা, চেনা লোককে দেখলেম অচেনার গাম্ভীর্যে। হঠাৎ খবরের কাগজ ফেলে দিয়ে আমায় করলে নমস্কার। সমাজবিধির পথ গেল খুলে, আলাপ করলেন শুরু। কেমন আছো, কেমন চলছে সংসার, ইত্যাদি। সে রইল জানালার বাইরের দিকে চেয়ে, যেন কাছের দিনের ছোঁয়াচ পার হওয়া চাহনিতে। দিলে অত্যন্ত ছোট দুটো একটা জবাব, কোনোটা বা দিলেই না। বুঝিয়ে দিলে হাতের অস্থিরতায় কেন এসব কথা, এর চেয়ে অনেক ভালো চুপ করে থাকা।
আমি ছিলাম অন্য বেঞ্চিতে ওর সাথীদের সঙ্গে। এক সময় আঙুল নেড়ে জানালে কাছে আসতে, মনে হলো কম সাহস নয়। বসলুম ওর এক বেঞ্চিতে। গাড়ির আওয়াজের আড়ালে বললেন মৃদু স্বরে, কিছু মনে করো না, সময় কথা, সময় নষ্ট করবার। আমাকে নামতে হবে পরের স্টেশনে, দূরে যাবে তুমি, দেখা হবে না আর কোনোদিন। তাই যে প্রশ্নটার জবাব এতকাল থেমে আছে শুনবো তোমার মুখে, সত্যি করে বলবে তো? আমি বললেন বলবো। বাইরের আকাশের দিকে তাকিয়ে শুধ হলো। আমাদের গেছে যেদিন একেবারেই কি গেছে, কিছুই কি নেই বাকি। একটুকু রইলেন চুপ করে, তারপর বললেন, রাতের সব তারাই আছে দিনের আলোর গভীরে। খটকা লাগলো, কি জানি বানিয়ে বললেন নাকি। ও বললে থাক, এখন যাও ওদিকে। সবাই নেমে গেল পরের স্টেশনে, আমি চললেম একা। তরিকুল ইসলাম কণ্ঠস্বর চমৎকার, চিত্রায়ন চমৎকার, রেকর্ডিং চমৎকার। তবে সমস্যাটা হলো ওই যে প্রায় প্রত্যেকটা বাক্যের শেষে থেমে যাওয়া, আমরা যেটা বলি ওই যে শব্দ মার খেয়ে যাওয়া। চন্দ্রবিন্দু যুক্ত উচ্চারণ, ছোঁয়াচ ছোঁয়াচ হয়েছে, কথাটাকে কেন যেন কথার মতো হয়ে গেল, গেলটা গেল হয়েছে। এই উচ্চারণগুলো যদি ঠিক হতো নিঃসন্দেহে অনেক ভালো নাম্বার পেতেন। আমি তরিকুলকে দিলাম ৭৭। কত? ৭৭ কত? 77। ইংরেজিতে বলেন একটু। আচ্ছা, যে কথাটা আমার বলা হয়নি এই কবিতাটা নিয়ে, সেটা হচ্ছে কবিতা যে একটা প্রাত্যহিক বচনের মতো হতে হবে, যদিও তার ভিতরে থাকে প্রচ্ছন্ন শুরু। আমি কোট করে পরে শঙ্খ ঘোষের কথাটা বলবো, যা আমার সঙ্গে মিলে যায়। একই কথা বলেছেন অলোক রঞ্জন দাশগুপ্ত, কবি অরুণ মিত্র, ওরা একই কথা বলেছে। অর্থাৎ কবিতা পড়ার সময় যে প্রাত্যহিকতা, তার সঙ্গে যুক্ত থাকবে একটা আবেগের সুর। এখানে আধুনিক কবিতা আরো সেটা দৃশ্যমান, আরো শোনা যায় জায়গাটা, সেটা আমাদেরকে একটু প্র্যাকটিস করতে হবে। আমি মনে করি যে কবিতার ভেতরের যে যেটা আমার একজন বিচারক বন্ধু বলেছেন মনোজৈবিক ব্যাপারটা, আমি ফ্রয়েডের দিক থেকে বলবো একটা লিবিডো, অর্থাৎ এক ধরনের ডিজায়ার, একটা উইল কাজ করে ভেতরে ভেতরে, নির্গান মনে সেটা থাকে। হয়তো সেই নির্গান মনের কথাটাই রবি ঠাকুর এখানে বলেছেন। তো সেই দিক থেকে বিচার করতে গেলে এটা বিচার করা যেতেই পারে, মনোজৈবিক জায়গাটাতে বিচার করা যেতেই পারে। দুইজনের বাসনাটা সম্পূর্ণ কি অপূর্ণই থেকে গেল, অথবা একটা খটকাও লাগে শেষ মানে স্তবকে, যে যা বললাম তা কি ঠিক বললাম, আমরা কি দুজনেই পৃথক হয়ে গেলাম। এই যে দোলাচাল এই কবিতার ভেতরে আছে সবসময়, কিন্তু দুইজনই কিন্তু বলা যেতে পারে জীবন যাপনের দিক থেকে পৃথক হয়ে গেছে। এই যে আমরা বলবো নাটকীয়তা আছে, নাট্য রূপ আছে যেটাকে বলা হচ্ছে, সেই জায়গাটা তো আছেই। সময় বন্দী হয়ে যায় আমরা, সময় বন্দী হয়ে যাই আমরা, অথচ আমরা যাচ্ছি, নেমে যাচ্ছি, উঠছি, করছি, কিন্তু জীবন তো এক জায়গায় থাকে না। তারই একটা বোধহয় নিদর্শন এই জায়গাটা। আরো ভালো আবৃত্তি নিশ্চয়ই হতে পারে এই কবিতাটা। আমি ব্যক্তিগতভাবে যেটা অনুভব করেছি তা হচ্ছে আমার যেটা দেওয়া উচিত বলে মনে করছি সেটাই দিচ্ছি, ৭০ দিচ্ছি। তরিকুল ইসলাম, আমরা প্রথম মনে হয় পেলাম যেখানে আবহ সঙ্গীত ব্যবহার করা হয়েছে, দৃশ্যায়ন করা হয়েছে, এবং শব্দের যে টেকনিক্যাল বিষয়গুলো সেগুলোকেও ব্যবহার করা হয়েছে। আমি জানি না এখানে বিচারের ক্ষেত্রে এই ধরনের ইয়ে করাটা একটু মুশকিল হয়ে যায়। আমরা যখন বিচার কাজে বসি বা এই ধরনের প্রতিযোগিতাগুলো হয়, তাতে আমরা নিরাভরণ আবৃত্তিটাই শুনতে চাই। তাতে সুবিধা হলো পুরো ব্যাপারটা বোঝা যায়, পুরো ব্যাপারটা বোঝা যায়, মানে এটাতে যে বোঝা যায়নি তা না, এটিতে হয় কি যে অনেকগুলো কৃত্রিম জিনিসের সঙ্গে যুক্ত হয়ে গেছে। হয়তো অনেক সময় হয় দৃশ্যায়ন ভালো লেগেছে,
ওকে ভালো লেগে গেছে। অনেক সময় আবহ সঙ্গীতটা ভালো লেগে গেছে, ওকে ভালো লেগে গেছে। কিন্তু সবকিছু মিলিয়েই ভালো ছিল, আমি বলবো না খারাপ। দু একটা উচ্চারণের ক্ষেত্রে যেটা অসীম দাও বলেছেন, এবং এই যে থেমে থেমে যাওয়ার ব্যাপারটা, লিয়াকত ভাইও কিছু কথা বলেছেন। আমি বলবো যে আপনার আবৃত্তি চর্চাটা চলুক, ভালো করে চলুক, আপনি আরো ভালো করতে পারবেন। তবে আরো 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 নিজেকে মনোযোগী হতে হবে, আরো চর্চা করতে হবে, তার বিকল্প নেই। তাহলে আপনি আপনি যে সত্যিকারের আপনার যে ক্ষমতাটা, আপনার যে পোটেনশিয়ালিটিটা, সেটা সবাই আরো জানতে পারবে। এই যন্ত্র এবং অন্য কিছুর সহযোগিতা ছাড়াও আপনি ভালো করবেন, সেই চেষ্টাটাই করবেন আশা করি। তরিকুলকে আমি দিয়েছি 80, 80। তরিকুলকে আমিও 80 দিয়েছি, দুটো কারণে। আমরা অনলাইনে অনুষ্ঠান করছি এবং আমরা যা পর্যবেক্ষণ করছি সব ধারণ করা, বেশ প্রস্তুতি নিয়েই তারা ধারণ করেছে এবং আমাদের বিবেচনার জন্য সেগুলো দিয়েছে। সেই টেকনিক্যাল জায়গাগুলোতে তার সতর্কতা ছিল, যেহেতু সে সম্মান শ্রেণীর ছাত্র, সেই জায়গা থেকে এটুকুন ব্যবহার না করলে বরঞ্চ একটু খারাপই লাগতো। আর এখন আবৃত্তির ক্ষেত্রে আমরা যেহেতু সাংগঠনিক আবৃত্তি চর্চায় যুক্ত থাকছি, সেই ক্ষেত্রে আমরা একটা প্রযোজনাকে যখন দাঁড় করাই তখন এই আবহগুলো আমাদের দরকার হয়। এবং ধরে নেই এই হঠাৎ দেখা এটি একটি সেরকম একটা ছোট্ট সম্পাদনা, যেমন হুলিয়াকে আমরা দেখেছি। তো সেই দিক থেকে কি বলবো, প্রাথমিক পর্যায়ে এটির যে উন্মেষ সেটি খারাপ না। এবং আমি তার বাচন প্রক্ষেপণের সময় লক্ষ্য করেছি তার আইবল সাংঘাতিকভাবে শব্দের সাথে সম্পৃক্ত ছিল। আবেগগুলো প্রক্ষেপণের ক্ষেত্রে যে মনোজাগতিক অবস্থান সেটি অনেক সামঞ্জস্যপূর্ণ ছিল। এইসব বিবেচনায় আমি তাকে 80 দিচ্ছি এবং বিশ্বাস রাখি বিচারকদের যে বিবেচনাগুলো, যে মন্তব্যগুলো, সেগুলোকে গ্রহণ করে আরো উত্তরোত্তর উন্নতির দিকে আগাবে তরিকুল। ধন্যবাদ। এখন আবৃত্তি শুনবো খুলনা জেলার জগন্নাথ দে এর কাছ থেকে। জগন্নাথ দে খুলনা সরকারি টিচার্স ট্রেনিং কলেজে বিএড প্রশিক্ষণরত। তোমার এই যেন ভালোবাসিয়াছি শত রূপে শতবার, জনমে জনমে যুগে যুগে অনিবার। চিরকাল ধরে মুগ্ধ হৃদয় গাথিয়াছে গীতহার, কত রূপ ধরে পড়েছ গলায় নিয়ছ সে উপহার। জনমে জনমে যুগে যুগে অনিবার। যত শুনি সেই অতীত কাহিনী, প্রাচীন প্রেমের ব্যথা, অতি পুরাতন বিরহ মিলন কথা। অসীম অতীতে চাহিতে চাহিতে দেখা দেয় অবশেষে, কালের তিমির রজনী ভেদিয়া তোমার মূরতি এসে। চিরস্মৃতিময়ী ধ্রুব তারকার বেশে আমরা দুজনে ভাসিয়া এসেছি যুগল প্রেমের স্রোতে, অনাদিকালে হৃদয় উৎস হতে। আমরা দুজনে করিয়াছি খেলা কোটি প্রেমিকের মাঝে, বিরহ বিধুর নয়ন সলিলে মিলন মধুর লাজে। পুরাতন প্রেম নিত্য নতুন সাজে। আজি সেই চিরদিবসের প্রেম অবসান লোভিয়াছে, রাশি রাশি হয়ে তোমার পায়ের কাছে। নিখিলের সুখ নিখিলের দুঃখ, নিখিল প্রাণের প্রীতি, একটি প্রেমের মাঝারে মিশেছে সকল প্রেমের স্মৃতি। সকল কালের সকল কবির গীতি।
জগন্নাথ দেকে ধন্যবাদ। বয়সটা তো আসলে এ পর্যন্ত যত প্রতিযোগী অংশ নিয়েছেন তাদের সাথে ঠিক সামঞ্জস্যপূর্ণ না হলেও ইচ্ছাটা সামঞ্জস্যপূর্ণ, এবং আপনার এই ইচ্ছেকে সাধুবাদ জানাই, অভিনন্দন জানাই। ভালো করেছেন, তবে যে চিরটা কেন যেন চিরোর মতো হয়ে গেল, মানে চটা, এটা বোধহয় আমাদের প্রায় সময় হয়ে যায়। আমি জগন্নাথ দেখে দিলাম। আপনার নম্বর শুনতে পাইনি আমরা। 73। হ্যাঁ, কবিতাটি খুবই বিখ্যাত কবিতা, অনেকেই পড়েন, এবং কবির প্রথম দিকের লেখা এটি। কবিতার ভিতরে নিঃসন্দেহে এই কবিগুলোর তার ভিতরে যে শব্দগুলোকে যে বিন্যাস করা হয়, যেভাবে মানে উনি তুলে ধরেন, তার ভিতরে একটু সুর কাজ করে, সেইটাই আসলে আমরা একটু তার ভেতরে ফাঁদে পড়ে যাই। আর একটা জায়গা যেখানে মিলের কবিতাগুলো থাকে, সেইখানে আমরা খুব লাইনের মাঝখানে এসে ওই ফুট ধরে প্রায় কাছাকাছি এসে একটা স্ক্যান করি। এতে হয় কি, কবিতার ভেতরের যে মানে আমরা যে কবিতা লিখি এবং বলি যে একজন কবি একটা মানুষের জন্য লেখেন, কবিতা যে আসলে একটা বিনিময়, যোগাযোগ, সেইটা কিন্তু আস্তে আস্তে নষ্ট হয়ে যায় এবং কবিতার সুর তখন আলগা হয়ে ওঠে বলে আমার ধারণা। যদি আমরা এই ধরনের মিলের কবিতা পড়ি, তাহলে আমাদের লক্ষ্য রাখতে হবে রিদমটা, বাক স্পন্দ বলে, যেটা মানে শঙ্খ ঘোষ বলেছেন, বাক স্পন্দ বা রিদম, সেই রিদমটা ধরতে হবে। এবং যে স্ক্যান করাটা, ছন্দলিপি করাটা, বিরতি যে করি আমরা, সেই জায়গাগুলোকে একটু হেরফের করে দিতে হবে। তাহলেই কিন্তু কবিতা আসলে শুনতে ভাল লাগবে এবং অনেকটা যেন ভেতরের যে নাটকীয়তা সেটা হয়তো বেরিয়ে আসবে এবং কবিতাটা যেন মনে হবে যেন আমি কথা বলছি। এটা আমার ব্যক্তিগত মত। এই জায়গাটাতে আমি ওকে দিলাম ঠিক অসীমের মতোই। জগন্নাথ দে, আমার ভালো লেগেছে আপনার আবৃত্তি, নিঃসন্দেহে ভালো লেগেছে, আপনি ভালো করেছেন। কিছু ভুল তো আছেই, যেটা যেমন চিরোর কথা বললেন অসীমদা, বললেন লিয়াকত ভাই, কিছু বললেন যে পজ দেওয়ার যে জায়গাগুলো, সেগুলো কিছু আছে। এর বাইরে মোটামুটি আমার কাছে মনে হয়েছে যে আপনি এই কবিতার কাছাকাছি ভালো আবৃত্তি করেছেন, যেটি হওয়া উচিত, যেমনটা হওয়া উচিত তার কাছাকাছি গেছেন। আমার শুধু দুটো জায়গায় একটু অবজারভেশন আছে এই ক্ষেত্রে আপনাকে বলি। যেহেতু এটা তো একটা পরিবেশন, আপনি মোবাইলে রেকর্ড করে পাঠিয়েছেন বা যেভাবেই হোক রেকর্ড করে পাঠিয়েছেন, সেই ক্ষেত্রে পরিবেশনটা যদি আপনি অনেক ভালো খাবার একটা ভাঙা প্লেটে পরিবেশন করেন, তখন জিনিসটার ইয়েটা একটু অন্যরকম হয়ে যায়। হ্যাঁ, তো যদি আপনি যে ভিডিওটা করেছেন কারো সহযোগিতা নিয়ে বা নিজেই যদি আমরা পেতাম, আপনি সারাক্ষণ এরকম রয়েছেন, সেটি ক্যামেরার অ্যাঙ্গেলটা সবকিছু মিলিয়ে সেটি মানে দৃষ্টিগত দিক থেকে খুব ছিল, দুর্বল ছিল। এই ক্ষেত্রে যদি আপনি আরেকটু সচেতন হতেন তাহলে ভালো হতো। আর সাউন্ডের ক্ষেত্রেও যেটা হয়েছে, একটা নয়েজ আসছে সারাক্ষণ, এই টেকনিক্যাল জায়গাগুলো একটু মনে হয় আমাদেরকে আর একটু সতর্ক হওয়া উচিত। তবে আপনি ভালো করেছেন, আরো ভালো করবেন আশা করি। যে বিচারকরা যে জায়গাগুলো ধরিয়ে দিলেন, সেগুলো যদি একটু মনোযোগ দিয়ে আরো চর্চার মধ্যে রাখেন, তাহলে নিশ্চয়ই ভবিষ্যতে আরো ভালো করবেন। আমি জগন্নাথ দেখে দিয়েছি 83। জগন্নাথ, আপনার নিশ্চয়ই আবৃত্তির ভক্ত আছে, তারা নিশ্চয়ই আপনার কাছে অনেক কবিতা শুনতে চায়, সেটা আপনার আবৃত্তি শুনে বোঝা গিয়েছে। তো অলোক যেটা বললো, সেই ঘাটতিটা থেকে গেল, আর উচ্চারণ নিয়ে যেই বিশ্লেষণটা থাকলো
সেটাও কিন্তু রয়েছিল। তো আমি আপনাকে ৭৮ দিলাম। নইলে আজকে যারা আবৃত্তি করেছেন তাদের ভেতর যারা সত্যিকার অর্থে বোধ এবং ছবি এবং কবিতার যে উদযাপন সেটি আপনার মধ্যে ছিল না উপস্থাপনের যে নান্দনিক পরিস্থিতি, তো সেটা থাকলে মনে হয় আরো ভালো লাগতো। আমাদের বোঝা উচিত যে আমরা যখন এমনি একটা কাজ করি কিংবা মঞ্চে কাজ করি, মানে পরিবেশ, কোন পরিবেশে কোথায় কখন কি বিষয়টি আমি উপস্থাপন করছি, এটি আমার যে শিল্পটি আমি পরিবেশন করতে যাব তার একটি পোশাকি সত্তা, সেটিকে অস্বীকার করা যায় না। সেই জায়গাটা যারা আমরা একটু বয়সের দিক থেকে সেই জায়গাটাতে কাজ করবার সুযোগ রাখি তাদের অবশ্যই এখানে সুপ্রিয় সুধী, আজকের প্রতিযোগিতার সর্বশেষ প্রতিযোগী গাজীপুর জেলার মোহাম্মদ জাহাঙ্গীর হোসাইন। জাহাঙ্গীর হোসাইন কোনো শিক্ষার্থী নন, তিনি কাপাসিয়া সেন্ট্রাল কলেজের অর্থনীতি বিষয়ের প্রভাষক। নির্ঝরে স্বপ্নভঙ্গ, রবীন্দ্রনাথ ঠাকুর। আজি প্রভাতে রবির কর, কেমনে পশিল প্রাণীর পর, কেমনে পশিল গুহার আধারে প্রভাত পাখির গান। না জানি কেন রে এতদিন পরে জাগিয়া উঠিল প্রাণ, জাগিয়া উঠেছে প্রাণ। ওরে ওথলি উঠেছে বাড়ি, ওরে প্রাণের বাসনা, প্রাণের আবেগ রোধিয়া রাখিতে নারী। থর থর করে কাঁপিছে বোধর, শিলা রাশি রাশি পড়েছে খসে, ফুলিয়া ফুলিয়া ফেনিল সলিল, গরজে উঠেছে দারুণ রোষে। হেথায় হোথায় পাগলের প্রায়, ঘুরিয়া ঘুরিয়া মাতিয়া বেড়ায়। বাহিরেতে চাই দেখিতে না পাই কোথায় কারার দ্বার, কেন রে বিধাতা পাষাণ হেন, চারিদিকে তার বাঁধন কেন। ভাঙরে হৃদয় ভাঙরে বাঁধন, সাধরে আজিকে প্রাণের সাধন। লহরীর পরে লহরী তুলিয়া, আঘাতের পরে আঘাত কর। মাতিয়া যখন উঠেছে পরাণ, কিসের আধার কিসের পাষাণ। ওথলি যখন উঠেছে বাসনা, জগতে তখন কিসের ডর। আমি ঢালিব করুণা ধারা, আমি ভাঙিব পাষাণ কারা। আমি জগৎ প্লাবিয়া বেড়াবো গাহিয়া আকুল পাগল পাড়া। কে সেলাইয়া ফুল কুড়াইয়া, রামধনু আঁকা পাখা উড়াইয়া। রবির কিরণে হাসি ছড়াইয়া দিবরে পরাণ ঢালি। শিখর হইতে শিখরে ছুটিব, ভূধর হইতে ভূধরে লুটিব। এসে কলখল গে কলকল, তালে তালে দিব তালি। এত কথা আছে, এত গান আছে, এত প্রাণ আছে মোর, এত সুখ আছে, এত সাধ আছে, প্রাণ হয়ে আছে ভোর। কি জানি কি হলো আজি, জাগিয়া উঠিল প্রাণ। দূর হতে শুনি যেন মহাসাগরের গান। ওরে চারিদিকে মোর একই কারাগার ঘোর, ভাং 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 কারা, আঘাতে আঘাত কর। ওরে আজ কি গান গেয়েছে পাখি, এসেছে রবির কর। ধন্যবাদ মোহাম্মদ জাহাঙ্গীর হোসাইন। আপনি, এটা আমাদের জন্য নিঃসন্দেহে আনন্দের কথা, এবং এই প্রতিযোগিতায় যারা অংশগ্রহণ করে তাদের জন্য উৎসাহের কথা, কেননা আপনার সাহচর্য নিশ্চয়ই তাদেরকে অনুপ্রাণিত করবে। তবে যেহেতু প্রতিযোগিতা, নাম্বার তো একটা দিতেই হবে। ওই যে অনেকগুলো উচ্চারণ আসলে আমরা বলি যে কেন বলেছেন, এরকম আরো কিছু উচ্চারণ ভুল হচ্ছে, এই বিষয়ে একটু সচেতন হবেন। আর যে আমরা প্রতিবারই বলি যে আসলে সবগুলো লাইনই আমরা যদি একভাবে টেনে যাই, তাহলে আমরা যারা শ্রোতাদের পক্ষে একটু সমস্যা হয়ে যায় কবিতার ভাবটা অনুধাবন করার ক্ষেত্রে। তো আমি আপনাকে দিয়েছি
65। চমৎকার, আপনি এক মানে নিজে অংশগ্রহণ করেছেন, আপনার ছাত্ররা নিশ্চয়ই অনুপ্রাণিত হবে, আপনি চালিয়ে যাবেন। যেহেতু বিচারের কাজ, আমরা এক ধরনের বিচার করতে চেষ্টা করছি, সেটার ভুল ভ্রান্তি থাকতে পারে, হতেই পারে, বিচারকরা যে একেবারে নির্ভুল করেন তা নয়। আমার কবিতা শুনে মনে হয়েছে যে কবিতার ভেতরে যে সুরটা কখনো কখনো আলগা হয়ে গেছে, মানে তার নিজস্ব যে কবিতার ভেতরে যে সন্নিহিত সুর, যে নাটকীয়তা, সেটা কখনো কখনো থাকেনি। আবেগ থাকবে, কিন্তু আবেগটা হতে হবে সংহত, কবিতার বক্তব্যকে ধরে, শব্দ বিন্যাসের জায়গা ধরে এটা শুরু করতে হবে। আমাদের মধ্যে একটা সমস্যাই হয়ে যায় ধ্বনিটা নিয়ে, এ আর কখন হবে। এখন যদি বলি যে এটা নিয়ে ব্যাপক কথা বলা যেতে পারে, আমাদের সবচেয়ে বিজ্ঞজনরা দেখেছেন যে আমাদের সবচেয়ে বেশি সমস্যাটা হয় আসলে স্বরধ্বনির কোয়ালিটিটা নিয়ে, গুণগত মানটা নিয়ে। মানে গুণগত মানের দিক থেকে আমরা সবসময় কয়েকটি দিক বিবেচনা করি। একটা হচ্ছে ফ্রন্ট, ব্যাক, আপ, ডাউনের কথা চিন্তা করি, অর্থাৎ কত হেইট, মানে জিভটা কত উপরে উঠলো, কতটা নিচে নামলো, এবং কোন ধ্বনিটা ফ্রন্টের সম্মুখে যাবে, কোন ধ্বনিটা ব্যাকে যাবে। এই এটা এবং এটা সম্মুখের ধ্বনি, ফ্রন্টের ধ্বনি, এবং এটা আসলে সবসময় মাঝামাঝি থাকে জিভের অবস্থানটা, এর কোয়ালিটিটা এইরকমই। এবং আরো একটা কোয়ালিটি আছে, হলো সবচেয়ে বড় কোয়ালিটি, কখন ঠোঁটটা রাউন্ড হবে আর কখন স্ফীত হবে। পেছনের ধ্বনিগুলো যেটা সবসময় রাউন্ড হতে হতে বড় হতে থাকে। এই কোয়ালিটিটা যদি আমরা না ধরতে পারি তাহলে ভালো হবে না। 7টি স্বরের ভিতরে এটা কেন আমরা ভালো করি, মানে যেখানে সুরটা বেরিয়ে আসে, সুরটা বেরিয়ে আসে, এই জায়গাগুলো আমাদের ধরতে হবে। এবং সবচেয়ে বড় জায়গাগুলো ব্যঞ্জন ধ্বনি তো আছেই, আমরা ভুল করি, এটা আমরা করতে পারবো না। কিন্তু স্বরধ্বনি যেখানে মানে বলতে পারি যে সিলেবল বা অক্ষর বা ধ্বনি দলের মূল নিউক্লিয়াস এবং সুরের জায়গা, যেখানে বাতাস সবচেয়ে বেশি কম বাধাপ্রাপ্ত হয়, যা সুর বেরিয়ে আসে, হয়তো বা শব্দের ভেতরে নিহিত সুর বেরিয়ে আসে, সেইটা তো আমাদের একটু ভালো করে চেষ্টা করতে হবে। আপনাকে ধন্যবাদ। আমি যদি মনে করি যে আমার পরামর্শটা আপনার কাজে লাগবে, তাহলে নিশ্চয়ই আপনি সেই পরামর্শটা নেবেন। আপনাকে অংশগ্রহণ করার জন্য আপনাকে আরো মানে ধন্যবাদ জানাচ্ছি। আশা করছি আবার আপনি আমাদের সঙ্গে অংশগ্রহণ করবেন। আমি আগের বিচারকের মতোই 65 দিলাম। মোহাম্মদ জাহাঙ্গীর হোসাইন, আমার পূর্ববর্তী 2 বিচারক তারা বলেছেন উচ্চারণের ক্ষেত্রে যে এতো, কেন, এটা মনে হয় আঞ্চলিকতার কারণে হয়ে থাকবে। আপনার যে অঞ্চল, সেই অঞ্চলে হয়তো বা এতো, কেন, এই ইয়েগুলো থাকে। এটি সঠিক করে নেওয়া কোনো বিষয় নয়, এই উচ্চারণের সমস্যাগুলো। আমার মনে হয় যদি আপনি ওই যে লীনা আপা যেটা বলেন যে চর্চার কথা, সাংগঠনিক আবৃত্তি চর্চা কোনো একটি সংগঠনের সাথে যদি যুক্ত থাকে, তাহলে হয় কি 5 জন 10 জনের সাথে আপনি চর্চাটা করছেন, আপনার ভুলটা অন্যরা ধরিয়ে দেবে, অন্যের ভুলটা আপনি ধরিয়ে দেবেন, তাতে করে নিজেদেরকেই করা যায়, নিজেদের উৎকর্ষতা সাধন করা যায়। সেটা একটা পন্থা, ভালো পন্থা, যদি এরকম কোনো সংগঠনের সাথে যুক্ত হয়ে কাজ করতে পারেন। গাজীপুরে সেরকম অনেক সংগঠন আছেও। আর যে জিনিসটি লক্ষ্য করলাম, আপনার মধ্যে খুব তাড়াহুড়া দেখা গেছে, একেবারে শুরু থেকেই খুব তাড়াহুড়ো ছিল। এই শেষ করতে পারলেই মনে হয় বেঁচে যান, এরকম একটা ইয়ে ছিল। কোনো দরকার ছিল না, এত তাড়াহুড়ো করার দরকার ছিল না। কবিতাটা তো একটু অন্যরকম কবিতা, আপনার কবিতাটা আয়ত্তে আছে। আপনি যদি এই কবিতার চর্চাটা করতে থাকেন, আমি যদি বলি একটা পন্থা যদি আপনাকে একটু ছোট করে বলে দেই, সেটি আপনি কাজে লাগাতে পারেন। তাতে আপনার যেটা হবে যে কণ্ঠের যে মাধুর্যতা, সেই মাধুর্য ফিরে পাবেন, সেটা পাবেন। আর দ্বিতীয়ত হলো বোধের জায়গা থেকে কবিতাটা আপনাকে হেল্পফুল হবে। আপনি যদি সকালে, গাজীপুর তো খুব সুন্দর জায়গা, সবুজ, গাছপালা, প্রকৃতি, অন্যরকম একটা জায়গা গাজীপুরে আপনি থাকেন।
সেখানে আপনি খুব সকালে ঘুম থেকে উঠে আপনি যদি একটু প্রকৃতির সান্নিধ্যে যান, একটু এরকম পরিবেশে গিয়ে যদি আপনি এই কবিতাটি আবৃত্তি করেন, নির্ঝরের স্বপ্নভঙ্গ, আপনি দেখবেন যে আপনাকে খুব প্রকৃতি আপনার বড় শিক্ষক হয়ে দাঁড়াবে। প্রকৃতি আপনাকে বলে দেবে যে এই লাইনটি এইভাবে বলতে হবে নাকি অন্যভাবে বললে ভালো লাগবে। সুতরাং আপনার মধ্যে যে একটা স্টোরিও টাইপ ব্যাপার, তাড়াহুড়োর ব্যাপার, সেটিকে আপনি ঝেড়ে ফেলেন। এই কবিতাটি নিয়েই আপনি আগামী 7 দিন সকালে উঠে প্রকৃতির কাছে যান, গিয়ে আপনি আবৃত্তি করেন ওইরকম একটা পরিবেশে। দেখবেন যে প্রকৃতি আপনাকে অন্যরকম শিখিয়ে দিয়েছে যে আপনাকে কোন শব্দটা কিভাবে উচ্চারণ করতে হবে, কণ্ঠের কোন জায়গায় খাদে নামতে হবে, কোন জায়গাটা আপনাকে ইয়ে করে ডেলিভারি দিতে হবে, আরো উদাত্ত ভাবে ডেলিভারি দিতে হবে, সেই বিষয়টি আপনি বুঝে যাবেন। আর উচ্চারণের যে ত্রুটিটা আছে সেটাও এরই মধ্যে নিজে শুধরে নেবেন। যদি এরকম পান যে কারো সাহায্য নিতে পারছেন, সেটি খুব ভালো হয়। যদি সেটা নাও হয়, আপনি বিখ্যাত আবৃত্তি শিল্পী যাদের আছে, আমি তাদের অনুকরণ করতে বলছি না, যারা সঠিক উচ্চারণে আবৃত্তি করেন, ইউটিউবেও পাওয়া যায়, ইয়েতে পাওয়া যায়, সিডি পাওয়া যায়, সেখান থেকে একটু শুনে অন্তত ইয়েটা আপনি করেন, উচ্চারণের জায়গাটা এই মুহূর্তে শিখে নিতে পারেন। আর যেটা বললাম যে যদি সংগঠনের সাথে থেকে সাংগঠনিক আবৃত্তি চর্চার মধ্যে যুক্ত থেকে সেটিকে নিজেকে আরো উত্তীর্ণ করতে পারেন, সেটা তো অবশ্যই অবশ্যই ভালো একটি বিষয়। যাই হোক, আমি জাহাঙ্গীর হোসেনকে দিয়েছি 65। আপনাকে আমি 60 দিচ্ছি। আর অলোক যেটা বললো, লিয়াকত ভাই যেটা বললো, অসীম যেটা বললেন, এই কথাগুলো একটু বুঝবার বয়স এবং অবস্থান আপনার আছে। সেটি কাজে লাগালে, যদি আবৃত্তিকে ভালোবাসেন, একটু ভালোভাবে সেটি করতে চান, তো একটু দেখেন না 7 দিন কিভাবে কি করা যায়। তো ভালো থাকবেন, আবৃত্তির সঙ্গে থাকবেন। আরেকটা কথা বলা ঠিক হবে কিনা, তারপরও আমি বলছি, যারা শুনছে ছোটরাও তো শুনছে, আমি মূলত ছোটদের জন্য বলছি, এটা যদি বড়দের কাজে লাগে, লাগলেও লাগতে পারে। আমরা বাড়িতে নিশ্চয়ই আমাদের আঞ্চলিক প্রিয় ভাষা থেকে কথা বলবো, কিন্তু পাশাপাশি প্রমিত বাংলা উচ্চারণের সক্ষমতার জন্য আমরা যখনই বাড়ির বাইরে বের হব, তখনই প্রমিত উচ্চারণে কথা বলবার চেষ্টা করব। এবং আমাদের 2-4 জন বন্ধু যেন এমন থাকে যিনি প্রমিত উচ্চারণটি জানেন এবং সংশোধন করে দিতে সহযোগিতা করেন। 3 মাসের এই প্রকল্পটি হাতে নেন, দেখবেন আবৃত্তি করতে আর বেশি কষ্ট পেতে হবে না। কারণ বোধ তো আপনার নিজের, আর কবিতা কবির। আমরা হলাম বাহন। আমরা কি করি? ট্রান্সমিট করি বোধ এবং ছবিটাকে উচ্চারণ দিয়ে, আবৃত্তি দিয়ে এবং আবৃত্তির কলা কৌশলের মাধ্যমে। এটি এত নির্মেদ একটি শিল্প এবং এটি এত কি বলবো, যাকে বলা হয় গ্ল্যামার্স, এখানে নেই সেটা। একদম আরাধনার শিল্প, সাধনার শিল্প, কিন্তু জীবনের সাথে সাংঘাতিকভাবে যুক্ত এবং প্রয়োজনীয় একটি প্রয়োগ শিল্প। ভালো থাকবেন। মোহাম্মদ জাহাঙ্গীর হোসাইনের কবিতা আবৃত্তির মধ্য দিয়ে শেষ হলো আজকের প্রতিযোগিতা। বরাবরই আমরা এই সময়টাতে অপেক্ষায় থাকি বিচারকদের দেওয়া নম্বর অনুযায়ী এ সপ্তাহে সেরা আবৃত্তিকার কে নির্বাচিত হলো তা জানতে। আজও অপেক্ষায় আছি, আমরা কিছুক্ষণের মধ্যেই সেরা আবৃত্তিকারের নাম পেয়ে যাব। তার আগে চলুন সম্মানিত বিচারকদের মতামত শুনি। প্রথমেই কথা বলবেন নাট্যকার, নির্দেশক ও আবৃত্তি শিল্পী জনাব অলোক বসু। সেটা হলো এই যে চর্চাটা হচ্ছে, এই যে প্রতিযোগিতাটা হচ্ছে, এটিকে আমি খুব সাধুবাদ জানাই যে সারা বাংলাদেশ থেকে নানা বয়সের প্রতিযোগীরা এখানে অংশ নিচ্ছেন।
আর সেই প্রতিযোগীদের সঙ্গে আমি নিজেরও এক ধরনের যোগসূত্র খুঁজে পাই, যে আমরা যারা আবৃত্তিকে ভালোবাসি, আবৃত্তির চর্চা করি, তারা কে কোথায় কিভাবে কি করছে সেই খবরাখবরগুলো হলেও আমরা এই সীমিত পরিসরে হলেও আমরা এখানে জানতে পারছি, বুঝতে পারছি। আজকে যারা 9 জন অংশ নিলেন, আমি যদি দেখি 9 জনের মধ্যে আরাফাত আছেন, রাফি আছেন, মেধা আছেন, কেয়া আছেন, সৌরভ আছেন, মধুসূদন আছেন, তরিকুল আছেন, জগন্নাথ আছেন, জাহাঙ্গীর হোসেন আছেন। এই 9 জনের আবৃত্তি শুনলাম। এই 9 জনের আবৃত্তি শুনতে শুনতে মনে হলো যে এদের প্রত্যেকেরই যথেষ্ট সক্ষমতা আছে, চাইলে প্রত্যেকেই ভালো করতে পারেন। 2-4 জন তো খুবই ভালো করেছেন, খুবই ভালো করেছেন। সেই জায়গা থেকে সেটা বিচারকরা যেভাবে করে দেখেছেন সেইভাবে করে তাদেরকে নম্বর দিয়েছেন। সেই নম্বরের ভিত্তিতে একটা স্থান নির্ধারণ হবে। এই ক্ষেত্রে যেটা হলো, যারা প্রতিযোগিতায় অংশ নিয়েছেন তাদেরকে বলবো, এর থেকে এই প্রতিযোগিতায় প্রথম, দ্বিতীয়, তৃতীয় সেটা একটা স্থান নির্বাচনের একটা প্রক্রিয়া। এর মানে কিন্তু এই নয় যে যিনি প্রথম হয়েছেন তার থেকে আপনি খারাপ করেন, তা কিন্তু নয়। হয়তো কোনো কারণে আজকে আপনার হয়ে গেছে, এটা হয় কোনো দিনে কোনো প্রতিযোগিতায় এরকমটা হয়ে যায়। সুতরাং আমি প্রত্যেককেই বলবো যে কেউ যদি প্রথম বা দ্বিতীয় বা তৃতীয় বা আপনার যে কাঙ্ক্ষিত জায়গা সেটি যদি আপনি অর্জন করতে না পারেন, তার মানে এই নয় যে আপনি পারছেন না। আমি বরং এটিকে উল্টো করে বলবো, এর মানেটা এরকম দাঁড়াবে যে এটি হলো আপনার জন্য আরেকটি ভালো শিখবার জায়গা তৈরি হলো, যে আরো কিভাবে আগামীতে নিজেকে আরো সুন্দরভাবে আবৃত্তির মাধ্যমে উপস্থাপন করবেন। যে কবিতাই করবেন সেটি আগের থেকে বোধের জায়গায়, বোঝার জায়গায়, উচ্চারণের জায়গায়, রস, ভাব, ছন্দ সমস্ত কিছু মিলিয়েই আমরা আবৃত্তি করতে গেলে যেগুলোকে মাথায় রাখি সেগুলোকে মাথায় রেখেই তৈরি করতে হবে। আর সেই তৈরিটা আপনি যখন সবার মাঝে সুন্দরভাবে উপস্থাপন করতে পারবেন তখনই আপনি জয়ী হবেন। এটি হলো বড় কথা। আমি বিশ্বাস করি প্রথম, দ্বিতীয়, তৃতীয় হওয়ার কোনো বিষয়ের থেকেও বড় যে আপনি কিভাবে নিজেকে আরো সামনের দিকে এগিয়ে নিয়ে যাবেন। এই প্রতিযোগিতাটা মনে হয় সেই ব্যাপারে আপনাকে সহযোগিতা করবে। ধন্যবাদ। এখন কথা বলবেন বাংলাদেশ আবৃত্তি সমন্বয় পরিষদের সভাপতি মণ্ডলীর সদস্য, সম্মিলিত সংস্কৃতি চক্রের তথ্য ও গবেষণা সম্পাদক, মুক্তধারা সংস্কৃতি চর্চা কেন্দ্রের প্রতিষ্ঠাতা জনাব রেজিনা ওয়ালি লেনা। আবৃত্তির যে প্রতিযোগিতাটি আয়োজন করেছে বাংলা ভাষা সাহিত্য সংস্কৃতি চর্চা কেন্দ্র, সেটি আসলে বাংলা ভাষার প্রতি শ্রদ্ধার একটি নিদর্শন। বাংলা ভাষাকে বাঁচাতে হলে, বাঁচিয়ে রাখতে হলে, এই পুঁজিবাদী সমাজে ইংরেজির আগ্রাসন থেকে বাঁচাতে হলে আবৃত্তি আমাদেরকে সেই জায়গাটি খুব নির্বিঘ্নে করে দেবে। তাই এই শিল্পের সাথে যে অবস্থায় রাখছেন তাদের সবার প্রতি শ্রদ্ধা। আবৃত্তি তো বানাতে হয়, কিছু বানাতে গেলে কিছু উপকরণ লাগে। আমাদের আবৃত্তির উপকরণ হচ্ছে সাহিত্য, এবং সাহিত্য পদবাচ্য, কবিতা, নাটক, উপন্যাস কিংবা ফিচার। এখন আমরা করি কি করি, সেটি করতে গেলে কিছু কৌশল অবলম্বন করি। সেই কৌশলটি হলো বাকযন্ত্র নির্ভর, কণ্ঠস্বর নির্ভর, বোধ নির্ভর, আবেগ নির্ভর। একটি মানুষের জীবনযাপনে যা কিছু থাকে আবৃত্তি বানানোর ক্ষেত্রে তাকে যুক্ত করতে হয়। সেই যুক্ততায় যার অভিজ্ঞতা যত বেশি, যে জীবনকে যত বেশি নিরীক্ষণ করে,
ছোট্ট একটি ঘাসের ডগার শিশির বিন্দু থেকে এই মহাকাশ যান, এই মাড়ির কাল, সবকিছু মানবিক উপলব্ধি দিয়ে যে বুঝতে পারে, সে কবিতার যে সীমিত পরিসরের সংবাদটি অতি দ্রুত উপলব্ধি করে তার মতো করে আরো অনেক মানুষের কাছে পৌঁছে দিতে পারে। আবৃত্তির সুবিধা হচ্ছে এর জন্য শিক্ষিত হতে হয় না, বুঝদার হতে হয়, বুঝে নিতে হয়। তথাকথিত শিক্ষার দরকার নেই, কিন্তু ভালোবাসা দিয়ে জীবন বোধকে জানা দরকার। আর এই বাংলা উচ্চারণের প্রতি মানে আমার যে বর্ণমালার প্রতিটি যে সম্মান দাবি করে, প্রতিটি বর্ণমালাকে সেই সম্মান দেয়া। সেই জন্য একদম প্রাথমিক স্কুল থেকে শুরু করে এই কবরে যাওয়ার আগ মুহূর্ত পর্যন্ত উচ্চারণ সচেতনতা যেন আমাদের সঙ্গে থাকে। আমাদের রয়েছে ভাষা সম্পদ, আঞ্চলিক ভাষা। প্রমিত ভাষা মানে হলো সবাই যা বুঝতে পারে তা, আর আঞ্চলিক ভাষা মানে হলো আমার ঘরের আটপৌরের ভাষা, যে ভাষায় কথা বললে এক গ্লাস পানি খাওয়ার আনন্দের চেয়েও বেশি আরাম লাগে। কিন্তু আম জনতা তো সেটি বুঝতে পারে না, তাকে বুঝবার জন্যই প্রমিত ভাষার জন্ম। মাতৃভাষার এই চর্চাটির মাধ্যমে আমরা পৌঁছে যেতে পারি ৩২ কোটি বাঙালির কাছে। কবিতার মাধ্যমেই সেটা পৌঁছতে পারি, কারণ কবিতা এত প্রাগ্রসর একটি সুন্দর সম্পদ। তার আবৃত্তিতে যারা যুক্ত থাকবেন তাদের জন্য রয়েছে বাংলাদেশে এখন আবৃত্তির নানান স্কুল, আবৃত্তির সংগঠন। বাংলাদেশ আবৃত্তি সমন্বয় পরিষদের প্রায় ৪০০ সংগঠন এই একেবারে নিবেদিত থেকে এই শিক্ষার কাজটি, এই অনুশীলনের কাজে সাহায্য করছে। আপনারা আপনার অঞ্চলের আবৃত্তি সংগঠনটি খুঁজে বের করুন এবং সেখানে যুক্ত হয়ে এই চর্চাটির সাথে সরাসরি যুক্ত হয়ে যান। এবং কলেজ স্কুলের শিক্ষক যারা আছেন, অনুগ্রহ করে আপনার ছাত্রটিকে সুন্দর বাংলায় কথা বলতে শেখান, কবিতার মাধ্যমেই তার সেই আগ্রহটি জাগিয়ে তুলুন। এটুকুনি বলবার। এই আয়োজনটি প্রতিযোগিতায় যে খারাপ লাগা মন, এটি কিন্তু একটা ভালো অভিজ্ঞতা। আনন্দের স্মৃতি খুব একটু বেশি থাকে না, কিন্তু খারাপ লাগার অনুভূতি অনেকক্ষণ থাকে। এই অনুভূতিটা একসময় আপনার কবিতার কাজে এসে যাবে। ভালো থাকবেন সবাই। ধন্যবাদ ম্যামকে মূল্যবান মতামত প্রকাশের জন্য। এখন কথা শুনবো বিশিষ্ট সংস্কৃতিজন, আবৃত্তি প্রশিক্ষক জনাব লিয়াকত চৌধুরী। আমি ধন্যবাদ জানাই প্রিন্সিপাল ইকবাল সিদ্দিকীকে, তিনি এই ধরনের একটা প্ল্যাটফর্ম দিয়েছেন যেখানে আমরা এই কথা বলতে পারছি, অভিজ্ঞতা নিতে পারছি, ছেলেমেয়েরা অংশগ্রহণ করছে, যারা বসে তারা অংশগ্রহণ করছে, এবং এর ভিতর দিয়ে নিজেকেও, আমি একজন যদি বিচারক বলি, আমি নিজেকেও খুব ঋদ্ধ করে তুলছি যে কিভাবে আসলে বিচারটা করতে হয়, কি করে পড়তে হয়, কি করতে হয়। সেটা আমার জন্য একটি শিক্ষা এই জায়গাটা। এবং আজ বলবো যে আমাদের রবি ঠাকুর পর্বের শেষ হয়ে গেল আজ, তাই একটু বেশি কথাই হয়তো আমরা বলেছি, কারণ এরপর আমরা নজরুলের কাছে যাব, তখন আবার অন্যরকম কবিতা আমরা শুনবো। তো রবীন্দ্রনাথকে পাঠ করতে গেলে কি একটু অন্যরকম করে ভাবতে হয়, মননকে অন্যরকম তৈরি করতে হয়? সে প্রশ্নটার উত্তরটা দিচ্ছি না, শুধু এখন তুলে ধরবো, আমার কথা নিবেদন করছি শঙ্খ ঘোষের কথা দিয়ে। তিনি একটি চমৎকার প্রবন্ধ লিখেছেন, কবিতা পড়া, কথা, সুর। তিনি কতগুলো জায়গাতে বলেছেন কারা কিভাবে আবৃত্তি করে। তিনি প্রথমে বলেছেন মধুসূদনের কথা, তিনি প্রবহমান ছন্দে কবিতা লিখেছেন, কিন্তু তিনি পড়তেন জ্যোতিরিন্দ্রনাথ ঠাকুরের বয়ান অনুসারে, মানে বেঁধে বেঁধে, অর্থাৎ থেমে থেমে পড়তেন। এটাতে এক ধরনের বেরিয়ে আসে যে আমাদের সুরটাকে আমরা গ্রহণ করি না। তিনি সুরের বিরুদ্ধেই তো ছিলেন মধুসূদন। কিন্তু প্রশ্ন করেছেন শঙ্খ ঘোষ, তাহলে কি তার কথার সঙ্গে কোনো সবিরোধ হয়ে গেল? তিনি শম্ভু মিত্রের কথা বলেছেন তিনি ভালো আবৃত্তি করেন, কিন্তু যখন তিনি কবিতা আবৃত্তি করেন কখনো কখনো তিনি স্খলিত হয়ে যান সুরের, বা সুর একটু যদি বেশি চলে আসে। তিনি তা বলেছেন। তিনি বলেছেন বিষ্ণুদের কথা, তিনি বলেছেন হ্যাঁ, বিষ্ণুদেব চমৎকার ভাবে সুরের বিরুদ্ধে তিনি থাকতেন, সবসময় সুরের বিরুদ্ধে তিনি কাজ করতেন। বুদ্ধদেব একটু লালিত্য ভাষায় কবিতা আবৃত্তি। তাহলে দেখা যাচ্ছে যে আমরা কথার সঙ্গে যখন আমরা আবৃত্তি করি
কখনো একটু এদিক ওদিক হয়ে যায়, কিন্তু প্রত্যেকেই সুরের বিরুদ্ধে কাজ করছেন বলে তার ধারণা। রবি ঠাকুর নিজেও সুর দিলেও কখনো কখনো আবেগের সঙ্গে কথার সঙ্গে একটু মিলিয়ে তিনি কবিতাগুলো বলেন। তিনি বলেছেন যে তিনি কৃষ্ণকলি কিভাবে আবৃত্তি করেছেন, একা কিভাবে তিনি জায়গাতে কথা বলেন, শব্দটা উচ্চারণ করেন। তিনি বলেছেন যে তার কাছ থেকে আমাদের শিখবার অনেক কিছু আছে। তিনি বলতে চান যে আমাদের আবৃত্তি, এবং তার সবচেয়ে বেশি আবৃত্তি ভালো লাগে টি.এস. এলিয়টের আবৃত্তি। আমি ওই দিন টি.এস. এলিয়টের আবৃত্তি শুনলাম, চমৎকার আবৃত্তি আমি দেখেছি। তিনি কি করে স্বাভাবিকভাবে আবৃত্তি করেন এবং কখনো কখনো শব্দের উপর জোর দেন, আস্তে আস্তে তিনি কি করে সুরটাকে একটু বাড়ান এবং কি করে তার গলাটা একটু সামান্য কেঁপে ওঠে। টি.এস. এলিয়টের কাছ থেকে যদি কখনো আমার আবার ভালো লাগে তার কাছ তার কবিতাগুলো শুনতে, যে সাক্ষ্যটা দিয়েছেন আমাদের শঙ্খ ঘোষ। আমি খুব বেশি কথা না বলে শঙ্খ ঘোষের শেষ কথাটা, চুম্বক কথাটা আমি বলতে চাই, তাহলে হয়তো তার কথাটা দাঁড়িয়ে যাবে তিনি কি বলতে চাচ্ছেন আসলে, যা আমার সঙ্গে খুব বেশি করে মিলে যায়, যা অনেকের সঙ্গে হয়তো মিলতেও পারে। তিনি বলেছেন, আমি পড়তে পারি না, তারপরও বেয়াদবি মাফ করবেন, আমি ভালো পড়তে পারি না, যেন পড়তে চাই না। কবিতা যেমন বাচন মাত্র নয়, বাচন আর গূঢ়তর সুরের বননীতেই যেমন কবিতা, তেমনি কবিতা পড়ার মধ্যে চাই প্রচ্ছন্ন এক সুর এবং নাটক। কিন্তু সতর্ক থাকতে হবে যেন কোথাও এই সুর বা নাটক আলগা হয়ে মাথা না তোলে। শ্রোতাদের যেন এমনি মনে হতে থাকে যে গোটা ব্যাপারটাই প্রতিদিনে, আবার পড়ছি, গোটা ব্যাপারটাই প্রতিদিনের কথাবার্তার সন্নিহিত। যেমন কবিতায় তেমনি কবিতা পড়ায়, এ দুটিকে মিলিয়ে দেওয়া খুবই শক্ত কথা, কিন্তু মিলিয়ে নেওয়াই হলো সত্যিকারের পথ। ধন্যবাদ শঙ্খ ঘোষকে, আমরা এমনটাই চাই। অলোক রঞ্জন দাশগুপ্ত অনেক কবিতার উপরে লিখেছেন, তিনিও ঠিক এই কথাগুলোই বলেন। তিনি দেখিয়েছেন যে কি করে বাদল সরকার নাটক রক্ত করবে, নাটকটা পড়েন, কত স্বাভাবিক ভাবে পড়েন, কত সুন্দর তার লাগে এই কথাগুলো, এবং অরুণ মিত্র এই কথাগুলো বলেছেন। আমরা মনে করি যে এই যে সুর এবং কথা, সাউন্ড অ্যান্ড মিনিং, এই দুটোকে মিলানোই হচ্ছে আমাদের সবচেয়ে সত্যিকারের কথা। আমি তাই বিশ্বাস করি, কিভাবে মিলাবো সেই পথটা আমাদের খুঁজতেই হবে। সেই পথটা হচ্ছে সাধনার ব্যাপার, বোধের ব্যাপার, এবং মনে রাখতে হবে কবিতা সবসময় চলমান। তবে ভারত, আমি আগেও বলেছি যে আমাদের দিক নির্দেশনা দিয়ে গেছেন, আমাদের পদগুলোকে, পাদপাঠটাকেই আসলে আগে দিতে হবে। এবং শঙ্খ ঘোষ যে কথাটা বলেছেন যে শব্দের পবিত্র শিখা, সেটাও কিন্তু বলে গেছেন ভারত তার বৈদিক যুগের আবৃত্তি ঘরানার চর্চায় কিভাবে করতে হবে। আমরা যদি আসলে পাদপাঠের জায়গাতে যাই এবং ছন্দের জায়গাতে যাই, রিদমের কথা বলছি, যদি যাই, তাহলে হয়তো একটা পথ আমরা পেয়ে যাব। কিন্তু পদ এবং পদ, এই অ্যাপ্রোচটাকে আমাদের মাথায় নিতেই হবে, তা না হলে আমরা হয়তোবা আলগা সুরের জায়গাতে যাব এবং অর্থটাকে পরিহার করে আমরা সুরের মায়ায় পড়ে যাব, তা কখনোই হতে পারে না। আশা করছি শঙ্খ ঘোষ ঠিকই বলেছেন, আমরা শঙ্খ ঘোষের কাছে নিশ্চয়ই আমরা ঋণী হয়ে থাকব। ধন্যবাদ। ধন্যবাদ জনাব লিয়াকত চৌধুরীকে তার সুচিন্তিত ও নির্দেশনামূলক বক্তব্যের জন্য। এখন আমরা কথা শুনবো হাওয়ার বজ্রালয় সরকারি কলেজের বাংলা বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক অসীম বিদ্যাধর স্যার। ধন্যবাদ স্মতারা। কথার শুরুতেই আমি শ্রদ্ধা নিবেদন করতে চাই কবি শঙ্খ ঘোষ, শিল্পী মিতা হক, প্রফেসর খায়ের সামদি সহ যারা এই অতিমারিতে পরলোক গমন করেছেন, ইন্তেকাল করেছেন, তাদের প্রতি, এবং যারা অসুস্থ তাদের সুস্থতা কামনা করছি। আজকে কষ্টের মধ্যে আমাদের আনন্দ যে আমরা অলোকদাকে পেয়েছি, লীনাপাকে পেয়েছি। শ্রোতাদেরকে বলতে চাই, এই দুজনই কিন্তু আসলে জাতীয় মানের ব্যক্তিত্ব, বিশেষ করে আবৃত্তির জগতে, নাটকের জগতে তারা দীর্ঘদিন ধরে কাজ করছেন এবং নাটককে সমৃদ্ধ করছেন, আবৃত্তিকে সমৃদ্ধ করছেন,
আমরা মফস্বলে পড়ে যাওয়ার কারণে তাদের কাছ থেকে অনেকটাই দূরে সরে গিয়েছি। তো আমরা প্রথম থেকে জড়িত আছি, সেজন্য অনেকটা কর্তৃপক্ষের পক্ষ থেকে লীনাপ এবং অরোগদাকে ধন্যবাদ জানাতে চাই যে তারা আমাদের সাথে যুক্ত হয়ে নিঃসন্দেহে আমাদেরকে সমৃদ্ধ করেছেন, আয়োজনকে সমৃদ্ধ করেছেন। রবীন্দ্রনাথের পর্ব শেষ হবে, আবার এক অর্থে রবীন্দ্রনাথের পর্ব শুরুও হলো, কেননা এই আয়োজনের মধ্যে আমরা রবীন্দ্রনাথ যেভাবে আনতে পেরেছি, আনাটা নিঃসন্দেহে যারা অংশগ্রহণ করেছে এবং যারা এই আয়োজনের সাথে যুক্ত ছিলেন প্রত্যেকেই আবার নতুন ভাবে রবীন্দ্রনাথের সাথে যুক্ত হবে। অনেক সময় পার হয়ে গিয়েছে, আমরা আবার সবার প্রতি কৃতজ্ঞতা জানিয়ে, সবার শুভকামনা জানিয়ে আমার কথা শেষ করছি। সবাই অনেক অনেক ভালো থাকবেন। ধন্যবাদ স্যারকে সুন্দর বক্তব্যের জন্য। প্রিয় সুধী, অনলাইন আবৃত্তি প্রতিযোগিতা 2021 এই আয়োজনকে সফল করতে সার্বিকভাবে সহযোগিতা করে যাচ্ছেন যারা, তারা হলেন সমন্বয়ক জনাব লাভলি প্রধান, কর সংরক্ষণ জনাব আবুল হোসেন, গ্রাফিক ডিজাইন জনাব জগন্নাথ সাহা, ভিডিও সম্পাদনা জনাব রবিউল ইসলাম, কারিগরি সহযোগিতায় জনাব আল আমিন ও জনাব গৌতম সরকার। সবাইকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। আমরা আজকের প্রতিযোগিতার শেষ পর্যায়ে চলে এসেছি। এবার জানবো এ পর্বের সেরা আবৃত্তিকারের নাম। আজকের প্রতিযোগিতার সেরা আবৃত্তিকারের নাম ঘোষণা করতে সম্মানিত সভাপতি প্রিন্সিপাল ইকবাল সিদ্দিকীকে বিনীত অনুরোধ জানিয়ে আজকের মতো আমি বিদায় নিচ্ছি। ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ সঞ্চালক ইসমতারাকে। কৃতজ্ঞতা চারজন বিচারক যারা কষ্ট করে 2.25 ঘন্টারও বেশি সময় দিলেন এই কাজে। আপনারা 15 মিনিট আগে যুক্ত হয়েছেন, সেই হিসেবে 2 ঘন্টা পার হয়ে গেছে একটানা বসে থেকে। এর মধ্যে লিয়াকত চৌধুরী যথেষ্ট দেখতে যদিও এখন যুবক লাগে, কিন্তু তিনি যথেষ্ট প্রবীণ এবং তার 2-1 বার তো ওয়াশরুমে যাওয়ারই কথা ছিল। তো যাই হোক, তবু আমরা ভালো লেগেছে, আমরা উপভোগ করেছি। আমি কখনো কথা বেশি বলি না, বলতে চাইও না, কিন্তু অধ্যাপক অসীম বিভাগরের একটা কথার সঙ্গে আমি একটু ভিন্নমত পোষণ করতে চাই, সেটা হলো মফস্বল। মফস্বল শব্দটা এনেছিলেন ব্রিটিশরা, এবং মফস্বল যদি দেখি 4 জন মানুষের কথা বলতে পারি। মাওলানা ভাসানী মফস্বলের লোক ছিলেন, রাজনীতিক। এই দেশের সাধারণ মানুষের অধিকার আদায়ে যিনি তার জীবনকে উৎসর্গ করেছিলেন, সমস্ত সম্পদকে উৎসর্গ করেছিলেন। শিল্পী সুলতান মফস্বলেরই মানুষ ছিলেন। লালন ফকির মফস্বল থেকেই এসেছিলেন। এমন আরো অসংখ্য নাম আমরা বলতে পারি। তো সুতরাং মফস্বল মনে করে লিয়াকত চৌধুরী যদি হীনমন্যতায় ভোগেন, তাহলে পুরো শিল্প সংস্কৃতি সাহিত্য হীনমন্যতায় চলে যায়। তো আশা করি আপনারা ভুগবেন না। আমি আর কথা না বাড়াই, 2 ঘন্টা প্রায় হয়ে যাচ্ছে, 1 ঘন্টা 50 মিনিট। আজকের পর্বে সেরা আবৃত্তিকার নাম বলার আগে আমি শুধু বলে দিতে চাই যে রবীন্দ্র পর্ব আজকে শেষ হলো এই এপ্রিলে, মে মাসে হবে নজরুল পর্ব। রবীন্দ্র পর্বে যারা অংশগ্রহণ করেছে তারাই শুধুমাত্র নজরুল পর্বে অংশ নিতে পারবে, কারণ নতুন কাউকে নিয়ে লাভ নেই। কারণ রবীন্দ্র নজরুলের এই আবৃত্তি পর্বের যোগ করে প্রাপ্ত নম্বর যোগ করে আমরা সেরা 10 বাছাই করব। তাই যিনি রবীন্দ্র পর্বে যোগ দিতে পারেননি বা অংশগ্রহণ করতে পারেননি, তিনি নজরুল পর্বে যোগ দিলেও পূর্ণ নম্বর পেলেও তিনি আর সেরা হওয়ার কোনো সুযোগ নেই বা সেরা 10-এ আসার সুযোগ নেই। তাই আমরা নজরুল পর্বে নতুন কাউকে আর সুযোগ দেব না। তো আমি এই কথাটি বলার জন্যই, মূলত এই ক্লিয়ার করার জন্য কথাটি উল্লেখ করলাম যে রবীন্দ্র পর্বে যারা অংশগ্রহণ করেছেন শুধুমাত্র তারাই নজরুল পর্বে আসবেন। তো রবীন্দ্র পর্বের এই শেষ পর্ব, যেটা
নাথ ঠাকুরের কবিতার আজকে যে দ্বাদশ পর্ব, আবৃত্তি প্রতিযোগিতার যে দ্বাদশ পর্ব, এই পর্বে বিচারকদের বিবেচনায় সেরা আবৃত্তিকার মনোনীত হয়েছে, নির্বাচিত হয়েছে গোপালগঞ্জের SM মডেল সরকারি উচ্চ বিদ্যালয়ের 6ষ্ঠ শ্রেণীর শিক্ষার্থী আরাফাত হোসেন। আরাফাতকে অভিনন্দন, যারা অংশগ্রহণ করলো তাদের সবাইকে অভিনন্দন। যদিও লকডাউন, কথিত লকডাউন, আবার লিখিত সর্বাত্মক বিধিনিষেধ ইত্যাদির আড়ালে কিছু যোগাযোগে অসুবিধা হচ্ছে, তারপর আমরা চেষ্টা করব যত দ্রুত সম্ভব আরাফাতের পুরস্কারটি তার হাতে পৌঁছে দেওয়ার জন্য। আরাফাতকে অভিনন্দন জানিয়ে তার আবৃত্তি শুনতে শুনতেই আমরা আজকের এই অনুষ্ঠানের সমাপ্তি টানবো। সবাই ভালো থাকবেন, সাবধানে থাকবেন। ধন্যবাদ সবাই। রবীন্দ্রনাথ ঠাকুরের কবিতা নির্ঝরের স্বপ্নভঙ্গ। আজিয়ে প্রভাতে রবির কর, কেমনে পশিল প্রাণীর পর, কেমনে পশিল গুহার আঁধারে প্রভাত পাখির গান। না জানি কেন রে এত দিন পরে জাগিয়া উঠিল প্রাণ, জাগিয়া উঠেছে প্রাণ, ওরে উথলি উঠেছে বাড়ি, ওরে প্রাণের বাসনা প্রাণের আবেগ রুধিয়া রাখিতে নারী। থর থর করি কাঁপিছে ভূধর, শিলা রাশি রাশি পড়িছে খসে, ফুলিয়া ফুলিয়া ফেনিল সলিল গরজি উঠিছে দারুণ রোষে। হেথায় হোথায় পাগলেরও প্রায়, ঘুরিয়া ঘুরিয়া মাতিয়া বেড়ায়, বাহিরিতে চায় দেখিতে না পায়, কোথায় কারার দ্বার। কেন রে বিধাতা পাষাণ হেন, চারিদিকে তার বাঁধন কেন, ভাঙরে হৃদয় ভাঙরে বাঁধন, সাঁধরে আজিকে প্রাণের সাধন। লহরীর পরে লহরী তুলিয়া আঘাতের পরে আঘাত কর, মাতিয়া যখন উঠেছে পরাণ, কিসের আধার কিসের পাষাণ। উথলি যখন উঠেছে বাসনা, জগতে তখন কিসের ডর। আমি ঢালিব করুণা ধারা, আমি ভাঙিব বাসার কারা, আমি জগৎ প্লাবিয়া বেড়াবো গাহিয়া, আকুল পাগল পারা। কে শালাইয়া ফুল কুড়াইয়া, রামধনু আঁকা পাখা উড়াইয়া, রবির কিরণে হাসি ছড়াইয়া দিবুরে পরাণ ঢালি। শিখর হইতে শিখরে ছুটিব, ভূধর হইতে ভূধরে লুটিব, হেসে খল খল গিয়ে কল কল, তালে তালে দিব তালি। এত কথা আছে, এত গান আছে, এত প্রাণ আছে মোর, এত সুখ আছে, এত সাধ আছে, প্রাণ হয়ে আছে ভোর। কি জানি কি হলো আজি, জাগিয়া উঠিল প্রাণ, দূর হতে শুনি যেন মহাসাগরের গান। ওরে চারিদিকে মোর একই কারাগার ঘোর, ভাং 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 কারা, আঘাতে আঘাত কর। ওরে আজ কি গান গেয়েছে পাখি, এসেছে রবির কর।